নমস্কার বন্ধু বান্ধবী এবং শ্রদ্ধেয় গুরুজন, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আমরা সবসময় বলি যে মায়ের ভালোবাসা সমুদ্রের মতো অথই হয়, কিন্তু একজন বাবার হৃদয় আকাশের মতো বিশাল কিভাবে হতে পারে তা আজকের এই গল্প আপনাদের বলবে। যখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত নিজের ছোট ভাইকে টাকার অহংকারে অন্ধ হয়ে যাওয়া বড় ভাই নতুন গাড়ির দম্ভে হাড় কাঁপানো ঠান্ডায় বাড়ি থেকে বের করে দেয়, তখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা সেই ছোট ভাইয়ের মৃত্যু যে নিশ্চিত তা বোঝাই যাচ্ছিল। কিন্তু সে জানত না যে এই পৃথিবীতে না থাকা তার বাবা মৃত্যুর আগেই নিজের নাড়ি ছেঁড়া ধনকে বাঁচানোর জন্য নিজের মৃত্যুর এক ভয়ঙ্কর সওদা করে গেছেন। একটি পুরনো কম্বলের ঘোংরির মধ্যে লুকিয়ে থাকা এমন কী রহস্য ছিল যা রাস্তায় নেমে আসা সেই ছেলেকে আবারও গদির মালিক বানিয়ে দিল। আর একজন বাবা নিজেকে মেরে নিজের ছেলেকে কিভাবে বাঁচিয়ে রাখলেন। টাকা, স্বার্থ এবং একজন বাবার বুক কাঁপাবা ও চোখে জল এনে দেওয়া আজকের এই গল্প আবার, অর্থাৎ বাবার কম্বল। গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ এই গল্পের শেষটা আপনাকে জীবনের অনেক বড় একটি শিক্ষা দিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। করাডের প্রধান বাজার মানেই সবসময় মানুষ আর গাড়ির ভিড়ে সরগরম থাকত। এই বাজারের একেবারে মোক্ষম জায়গায় একটি বিশাল বড় সাইনবোর্ড দর্পের সঙ্গে ঝুলছিল। দেশমুখ হোলসেলার্স, মুদি ও ভুসিমালের ব্যবসায়ী। দোকানের বাইরে দিয়ে যাওয়ার সময় টাটকা গুড়ের ডেলার সেই মিষ্টি আর মাটির গন্ধ, বস্তা থেকে উঁকি দেওয়া বেডগি লঙ্কার নাকে গভীরে যাওয়া ঝাঁঝ আর ধনে জিলের সুগন্ধের এক মিশ্র ঢেউ গায়ে এসে লাগত। এটা শুধু একটি দোকান ছিল না, বরং রঘুনাথ রাও দেশমুখ ওরফে আবা জীবনের তার রক্তজল করা পরিশ্রমের এক জীবন্ত কাহিনী ছিল। আবা এখন ৫৫র কোঠায় পৌঁছেছিলেন, গায়ে সাদা শুভ্র কিন্তু পুরনো হয়ে যাওয়া ফতুয়া, মাথায় গান্ধী টুপি এবং কপালে ভাঁজ। আবা আজকাল আর প্রধান গদিতে বসতেন না। দোকানের এক কোণে কাগজের খাতা আর পুরনো হিসাবের চটি বই নিয়ে তিনি একটি কাঠের চেয়ারে শান্ত হয়ে বসে থাকতেন। তার নজর কিন্তু দোকানের প্রতিটি কোণে মুটেদের প্রতিটি নড়াচড়ার উপর থাকত। শূন্য থেকে বিশ্ব নির্মাণ করা কাকে বলে তা আবাকে দেখলে বোঝা যেত। একসময় অন্যের দোকানে পিঠে শস্যর বস্তা বয়ে রক্তজল করে আর পেটে গামছা বেঁধে আবা এই এত বড় সাম্রাজ্য দাঁড় করিয়েছিলেন। তার হাতের আর পায়ের তালুর পড়া পড়া দাগগুলো এই সাফল্যের নীরব সাক্ষী ছিল। গদিতে এখন তার বড় ছেলে সংগ্রাম বেশ দাপটের সঙ্গেই বসত। সংগ্রামের গায়ে ইস্ত্রি করা করকরে পোশাক, হাতে সোনার মোটা চেন আর আঙুলে ২-৩টে আংটি চমকাত। তার কথায় এখন আর সেই পুরনো গ্রামের টান আর মানবতা অবশিষ্ট ছিল না, বরং টাকার এক ধরনের দম্ভ আর অহংকার চলে এসেছিল। এই রামা, ওই বস্তাগুলো ঠিক করে রাখো দিকে, আর ওই পাটিল এলে ওকে বলবি পেছনের ধারের টাকা না মেটানো পর্যন্ত এখান থেকে একটা দানাও মিলবে না। কোত্থেকে সব ফোকটে খাওয়ার স্বভাব হয়েছে শালার। সংগ্রাম গদি থেকে জোরে চিৎকার করছিল। তার সেই কঠোর শব্দগুলো আবার কানে পৌঁছল এবং তার বুকটা কেঁপে উঠল। আবা ধীরে ধীরে মাথা উঁচু করে সংগ্রামের দিকে তাকালেন। তার মনে হল, আরে ছিলে, যে পাটিলের ক্ষেতে আমরা একসময় মজুরি করেছি, যিনি আমাদের শুরুর দিকে শক্ত ভরসা দিয়েছিলেন, তাকেই তুই আজ ভিখারি বলছিস। কিন্তু আবা কিছুই বললেন না। সময় বদলেছে এবং ছেলের ভাষাও বদলেছে। সংগ্রামের বউ স্নেহা তো তার চেয়েও ২ কদম এগিয়েছিল। তার শুধু টাকার সঙ্গে আর সমাজের প্রতিপত্তির সঙ্গেই মানে ছিল। আবার পুরনো চিন্তাধারা, তার সাদাশীতে জীবনযাপন এবং গরিবদের সাহায্য করার মনোভাব তার কাছে বাড়িতে একদমই অসহ্য লাগত। তোমার বাবা শুধু গ্রামের লোকেদের উপর টাকা ওড়ান। এই এত বড় দোকান কি আমরা ধর্মশালা হিসেবে খুলেছি নাকি? টাকার হিসেব কবে করবে? এমন খোঁটা সে বাড়িতে রোজ সংগ্রামকে দিত। আর সংগ্রামও তার তালেই নাচত। এইসব স্বার্থপর এবং টাকার নেশায় ডুবে থাকা পরিবেশে আবার আসল প্রাণ যদি কারোর মধ্যে আটকে থাকে, তবে তা হলো তার ছোট ছেলে সমীর। সমীর মানেই আবার শ্বাসপ্রশ্বাস ছিল। সে সংগ্রামের মতো টাকার পেছনে ছোটা এবং হিসেবই ছিল না। সে পড়াশোনায় অত্যন্ত মেধাবী এবং স্বভাবে ভীষণ নম্র, আর আবার কষ্টের কদর বোঝা এক ছেলে ছিল। আবা ভেতর থেকে কোথাও একটা অনুভব করতেন যে তার বড় ছেলে যদিও টাকায় বড় হয়েছে, কিন্তু মানুষ হিসাবে তার ছোট ছেলেই তার নাম প্রকৃত অর্থে বড় করবে। সমীরকে ভবিষ্যতে ডাক্তার হয়ে গরিবদের সেবা করতে হতো। দোকানে বসে থাকতে থাকতে হঠাৎ আবার মাথার পেছনের দিকে এক ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো। মনে হলো যেন কেউ ভেতর থেকে মগজে হাতুড়ি দিয়ে আঘাত করছে। আবার শক্ত করে চোখ বন্ধ করে নিলেন এবং ২ হাত দিয়ে মাথা চেপে ধরলেন। তার শ্বাস ভারী হয়ে গেল। গত কয়েক মাস ধরে তার এই কষ্টটা মাঝে মাঝেই হচ্ছিল।
শুরুতে ভেবেছিলেন রোদের জন্য বা ক্লান্তির কারণে হচ্ছে, কিন্তু এখন এই ব্যথা বারবার আর অসহ্য হয়ে উঠছিল। দৃষ্টি কিছুক্ষণের জন্য ঝাপসা হয়ে যেত, আর কানে এক অদ্ভুত শনশন আওয়াজ ঘুরপাক খেত। কিন্তু আবা এই কষ্টের কথা কাউকে বলেননি, এমনকি সমীরকেও না। ছেলেদের শুধু শুধু কেন চিন্তায় ফেলা? ডাক্তারের কাছে গেলে আর কোনো বড় রোগ বেরোলে দোকানের আর বাড়ির খরচ বাড়বে, এই একটাই চিন্তা কার মনে চলত। ব্যথা কমানোর জন্য তিনি কাঁপা হাতে পকেট থেকে একটি ব্যথানাশক বড়ি বের করলেন এবং ঘটিতে থাকা জলের সঙ্গে চটজলদি খেয়ে নিলেন। কিছুক্ষণ পর ব্যথা একটু শান্ত হল, কিন্তু ভেতর থেকে রোগ তাকে কুরে কুরে খাচ্ছিল ঠিকই। ঠিক সেই সময় দোকানের সিঁড়ি বেয়ে সমীর ভেতরে এলো। তার পিঠে কলেজের ভারী ব্যাগ ছিল এবং মুখে সবসময়কার মতো এক শান্ত সুন্দর হাসি। সমীরকে দেখামাত্রই আবার মুখের সব ক্লান্তি আর ব্যথা যেন কোথায় পালিয়ে গেল। তার চোখ আনন্দে চিকচিক করে উঠল। এলে সাহেব, কেমন হলো পড়াশোনা? আবা প্রচণ্ড আদরের সঙ্গে জিজ্ঞেস করলেন। একদম দারুণ আবা, আজ প্র্যাকটিক্যাল ছিল বলে একটু দেরি হয়ে গেল। সমীর হাসতে হাসতে আবার কাছে এলো। সে নিজের ব্যাগটি পাশে রাখল এবং নিচু হয়ে আবার পা ছুঁয়ে প্রণাম করল। সংগ্রাম গদি থেকে এক তির্যক দৃষ্টি সমীরের দিকে ছুড়ে দিল। এলো বড় সাহেব। আরে পড়াশোনা করে করে কি উদ্ধার করবি তুই এখানে? এখানে দোকানে এসে একটু হাত লাগাতে পারিস। ফোকটে খেতে পাস বলে শুধু কলেজের হাওয়া খেয়ে বেড়াচ্ছিস, নবাব কোথাকার। সংগ্রামের এই খোঁচামারা কথা শুনে সমীরের মুখটা একটু ম্লান হয়ে গেল, কিন্তু সে কিছুই বলল না। তবে আবার রাগ হল। চুপ কর সংগ্রাম, ও পড়ছে, ওটে পড়তে দে। আমার রক্ত জল করে দাঁড় করিয়েছি আমি এই গদি। ও আমার রোজগারে খায়, তোর নয়। আবা একটু রাগের সঙ্গেই বললেন। সমীর আবার কাঁধে হাত রাখল। বাদ দাও না আবা, রাগ করো না। আমার অভ্যেস আছে দাদার কথা শোনার। তুমি ওষুধ খেয়েছ তো সময় মতো? এই বলে সমীর আবার কাছের একটি খালি বস্তার উপর বসতে গেল, কিন্তু হঠাৎ তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার প্রচণ্ড ঘাম হতে শুরু করল, বুকে অদ্ভুত কিছু একটা ধরভর করছিল এবং চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছিল। দোকানের সেই পরিচিত গুড় আর লঙ্কার গন্ধ হঠাৎ তার কাছে অসহ্য লাগতে শুরু করল। সমীর, কি হলো বাবা? আবা তার মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে জিজ্ঞেস করলেন। আবা আমার একটু। সমীর বাক্যটা শেষই করতে পারল না। তার চোখ সাদা হয়ে গেল, পায়ের জোর পুরোপুরি চলে গেল এবং সে দোকানের মেঝেতে আর শস্যের বস্তার মাঝখানে হঠাৎ ধপ করে নিচে পড়ে গেল। সমীর! আবার গলা থেকে বেরিয়ে আসা সেই আর্তনাদ গমগমে দোকানেও স্পষ্ট প্রতিধ্বনিত হল এবং এক মুহূর্তে দোকানের শ্মশানের মতো নীরবতা ছড়িয়ে পড়ল। আবার থরথর করে কাপা পায়ে দৌড়ে সমীরের কাছে পৌঁছলেন। মেঝেতে মাথা ঠুকে যাওয়ার কারণে সমীরের কপাল থেকে রক্তের সরু ধারা বইছিল। তার চোখ সাদা হয়ে গিয়েছিল এবং শ্বাস অত্যন্ত ধীর গতিতে চলছিল। রামা, জলান রে তাড়াতাড়ি! সংগ্রাম, এই সংগ্রাম, গাড়ি বের কর বাইরে জলদি! আবা প্রাণের আকুতি নিয়ে চিৎকার করলেন। সংগ্রাম গদি থেকে উঠল ঠিকই, কিন্তু তার মুখে ভাইয়ের চিন্তার চেয়ে এখন দোকানের এই ভিড়ের সময় এ আবার কি নতুন ঝামেলা, এমন বিরক্তিকর ভাব স্পষ্ট ছিল। কর্মচারী রামা ভয় পেয়ে সমীরের মুখে জল ছিটিয়ে দিল, কিন্তু সমীরের জ্ঞান ফিরল না। আবা তার ৫৫ বছরের ক্লান্ত শরীরের অবশিষ্ট সব শক্তি একজোট করলেন এবং নিজের জোয়ান ছেলেকে ২ হাতে তুলে সোজা বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে শুইয়ে দিলেন। করাট থেকে সাতারার একটি বড় হাসপাতালের দিকে গাড়ি সাঁই সাঁই বেগে ছুটছিল। গাড়ির পেছনের সিটে আবা সমীরের মাথা নিজের কোলে নিয়ে বসেছিলেন। তার কাঁপা হাত সমীরের চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। কিছু হবে না আমার বাচ্চার, আবা আছে না তোর সাথে? চোখ খোল রে বাবা! আবার চোখের জল সমীরের গালে টপ টপ করে পড়ছিল, কিন্তু সমীর পুরোপুরি অজ্ঞান হয়ে পড়েছিল। সাতারার সেই বড় এবং নামকরা হাসপাতালের আইসিইউ এর বাইরে আবার পা থমকে গিয়েছিল। হাসপাতালের সেই স্পিরিটের গন্ধ এবং ভেতর থেকে আসা মেশিনের বিপ বিপ শব্দ আবার বুকের ধুকপুকানি বাড়িয়ে দিচ্ছিল। ঘণ্টাখানেকের জোরদার পরীক্ষার পর ডাক্তার যোশী বাইরে এলেন। তার মুখ অত্যন্ত গম্ভীর ছিল। তিনি আবাকে নিজের কেবিনে ডাকলেন। দেশমুখ সাহেব, বসুন, ডাক্তার ভারী গলায় বললেন। কি হয়েছে আমার ছেলের ডাক্তার সাহেব? শুধুই ক্লান্তি তো? সারাক্ষণ পড়াশোনা করে, রাত জাগে, স্যালাইন দিলেই তো জ্ঞান ফিরবে। আবার চোখে আশার এক করুণ কিরণ ছিল। ডাক্তার একটা দীর্ঘশ্বাস নিলেন, চশমা খুললেন এবং বললেন, আবা, আপনাকে এখন অনেক অনেক ধৈর্য ধরতে হবে। সমীরের রক্তের পরীক্ষার প্রাথমিক রিপোর্ট এসেছে। ওর ব্লাড ক্যান্সার হয়েছে এবং রোগটি দ্বিতীয় পর্যায়ে আছে। ক্যান্সার, এই একটাই শব্দ আবার কানে আছড়ে পড়ল এবং তার পায়ের তলার মাটি সরে গেল। তার কানে ওই শব্দটি ভয়ঙ্কর বেগে প্রতিধ্বনিত হতে লাগল। সামনে বসে থাকা ডাক্তার, ওই কেবিন, ওই হাসপাতাল, সব কিছু তার চারপাশে গোল গোল ঘুরছে বলে মনে হল।
যে হাত দিয়ে শূন্য থেকে ব্যবসা দাঁড় করিয়েছেন, বস্তা বয়েছেন, সেই মজবুত হাত আজ প্রথমবারের মতো নির্জীব পাতার মতো কাঁপছিল। আমার ছেলে বাঁচবে তো সাহেব? আমার জীবন নিন, কিন্তু আমার সমীরকে বাঁচান, ও এখনো অনেক ছোট গো। আবার ডাক্তারের সামনে 2 হাত জোর করে ছোট বাচ্চার মতো হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তার কান্নার আওয়াজ কেবিনের দেওয়ালকেও যেন গলিয়ে দিচ্ছিল। আবা, কাঁদবেন না। চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, চিকিৎসা সম্ভব, কিন্তু খরচ অনেক বেশি। কেমোথেরাপি আর পরবর্তী চিকিৎসার জন্য অন্তত 15 থেকে 20 লক্ষ টাকা লাগতে পারে। আপনাকে টাকার জোগাড় দ্রুত করতে হবে। ডাক্তার বাস্তবটা সামনে তুলে ধরলেন। কিছুক্ষণ পরেই সংগ্রাম আর স্নেহা হাসপাতালে পৌঁছল। আইসিইউয়ের বাইরে দাঁড়িয়ে থাকা আবা চোখ মুছতে মুছতে তাদের সমীরের অসুখ আর খরচের অঙ্কটা বললেন। সেই অঙ্ক শুনতেই স্নেহার কপালে ভাঁজ পড়ল এবং তার মুখ রাগে লাল হয়ে গেল। 20 লাখ? কি বলছেন কি আবা আপনি? মাথা ঠিক আছে তো আপনার? স্নেহার গলা হাসপাতালের সেই শান্ত পরিবেশেও কর্কশ আর বিষাক্ত শোনাল। এই এতগুলো টাকা কি গাছে ফলে নাকি? আর অসুখটা কিসের? ক্যান্সারের। ওটা কি কখনো সারে? এর তো কোনো গ্যারেন্টিই নেই কারো কাছে। জলের মতো বয়ে যাওয়া ওই টাকার দায়িত্ব আমরা একদমই নেব না। আবা অত্যন্ত করুণ দৃষ্টিতে সংগ্রামের দিকে তাকালেন। আশায় বললেন, সংগ্রাম, আরে ও তোর আপন হাই, ছোটবেলা থেকে তোর ঘাড়ে পিঠে চড়ে খেলেছে। সংগ্রাম আবার চোখের দিকে না তাকিয়ে ঘাড় ঘোরালো এবং গলার সোনার চেন সামলাতে সামলাতে অত্যন্ত নির্দয়ভাবে বলল, স্নেহা একদম ঠিক বলছে আবা। আমার এখন কোথায় দোকানে একটু একটু করে জমছে। আমার নিজের সংসার আছে, ছেলেপুলে আছে, তাদের ভবিষ্যৎ আছে। কাল দোকান থেকে এতগুলো টাকা বের করে নেওয়ার পরও যদি কাল উঠে সমীরের কিছু ভালোমন্দ হয়ে যায়, তবে কি আমরা ভিখারির বাটি নিয়ে রাস্তায় এসে দাঁড়াব? ও এখন আমাদের উপর শুধুই একটা বোঝা। আপনি আপনার পুরনো গয়না বেচুন, ঋণ নিন, না হলে যা খুশি করুন। আমার কাছে টাকার একদম আশা করবেন না। আমরা ওর পেছনে টাকা পোড়াব না। আপন ভাই এবং বৌমার এই বিষাক্ত বিদ্ধে থাকা কথাগুলো আবার বুকে বর্ষার মতো বিঁধল। রক্তের সম্পর্ক যে টাকার দাড়িপাল্লায় এত সস্তা হয়ে যাবে, এর একটা আঁচ আবার ছিল, কিন্তু সত্য এতটা ভয়াবহ এবং জঘন্য হবে তা তিনি আজ বুঝলেন। টাকা দিয়ে তিনি নিজের বড় ছেলেকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছেন, এটা তার বুঝতে বাকি রইল না। হতাশ এবং শূন্য মনে আবার সেখানেই একটা বেঞ্চের উপর মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এমন সময় এক নার্স তাকে ডাকলেন। দেশমুখ দাদু, ডাক্তার পটোয়ার্ধন আপনাকে তার কেবিনে ডাকছেন। ডাক্তার পটোয়ার্ধন ছিলেন ওই হাসপাতালেরই নিউরোলজিস্ট, যার কাছে আবা গত 1 মাস ধরে তার বাড়তে থাকা মাথা ব্যথার জন্য চুপচাপ চিকিৎসা নিচ্ছিলেন। আবা ভারী পায়ে ডাক্তার পটোয়ার্ধনের কেবিনে গেলেন। আবা, আপনার গত সপ্তাহে করা এমআরআই-এর ফাইনাল রিপোর্ট এসেছে। ডাক্তার পটোয়ার্ধনের গলা অত্যন্ত গম্ভীর। আমাকে আপনাকে এটা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আপনার ব্রেন টিউমার হয়েছে এবং সেটা এখন শেষ পর্যায়ের দিকে ঝুঁকছে। অবিলম্বে সার্জারি না করলে আপনার হাতে বড়জোর 6 থেকে 8 মাস সময় আছে। সার্জারির খরচ 7-8 লাখ আসবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একই দিনে নিয়তি আবার ওপর 2টি ভয়ঙ্কর আঘাত হানল। একদিকে জোয়ান ছেলের ক্যান্সার আর অন্যদিকে নিজের মাথায় মৃত্যুর টিউমার। আবার হাতে নিজের মৃত্যুর সেই রিপোর্ট ছিল। তিনি কয়েক মুহূর্ত চোখ বন্ধ করলেন। তার চোখের সামনে আইসিইউতে অজ্ঞান হয়ে পড়ে থাকা সমীরের হাসিমুখ, কচি মুখটা ভেসে উঠল। আর পরক্ষণেই সংগ্রাম আর স্নেহার সেই স্বার্থপর কথাগুলো কানে বাজল, ও এখন বোঝা, আমরা টাকা পোড়াব না। আবা পরিস্থিতি স্পষ্ট বুঝতে পারলেন। সংগ্রাম দুজনের চিকিৎসার জন্যই দোকান থেকে একটা কানা কড়িও দেবে না, আর নিজের কাছে সারা জীবন ধরে চুপচাপ জমানো যেটুকু টাকা আর কোঙ্কনের সম্পত্তি আছে তা দুজনের চিকিৎসার জন্য একেবারেই যথেষ্ট নয়। যদি আবার নিজের টিউমার বাদ দিতে নিজের টাকা খরচ করেন, তবে সমীরের চিকিৎসার জন্য টাকা বাঁচবে না, আর তার নিষ্পাপ তরতাজা ছেলেটা টাকার অভাবে ছটফট করে মারা যাবে। সেই মুহূর্তে ওই বৃদ্ধ বাবা এমন এক সিদ্ধান্ত নিলেন যা এই পৃথিবীতে কেবল এবং কেবলমাত্র একজন বাবাই নিতে পারে। আবা নিজের ব্রেন টিউমারের সেই ফাইনাল রিপোর্টটি সেখানেই ডাক্তারের সামনে ডাস্টবিনে ফেলে দিলেন। ডাক্তার সাহেব, আবার গলায় এখন আর কান্নার ভাব ছিল না, বরং তাতে ছিল এক ভয়ঙ্কর শান্ত ভাব, অথই প্রেম এবং অটল সংকল্প। আমার ছেলের আজ ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। আমার চিকিৎসার জন্য যে টাকা আছে তা এখন আমার সমীরের কেমোথেরাপির জন্য লাগবে। বুড়োর কাঠ এখন শ্মশানে গেলেও চলবে, কিন্তু আমার কচি কুড়িটাকে আমাকে বাঁচাতে হবে। আমার মরণ পোষাবে, কিন্তু আমার ছেলের মরণ আমি খোলা চোখে দেখতে পারব না। কাউকে বলবেন না আমার অসুখের কথা, কাউকে না। নিজের মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেওয়া সেই মহান বাবা কেবিন থেকে বেরিয়ে এলেন।
আইসিইউ এর কাঁচের ভেতর দিয়ে তিনি ভেতরে অজ্ঞান অবস্থায় শুয়ে থাকা সমীরের দিকে তাকালেন। তুই বাঁচবি বাবা, এই আবা নিজেকে মেরে তোকে বাঁচাবে। কাঁচে হাত রেখে আবা বিড়বিড় করলেন। তার চোখ থেকে গড়িয়ে পড়া সেই এক একটা অশ্রুবিন্দু তার জগৎ ছাড়া এবং অসীম ত্যাগের সাক্ষ্য দিচ্ছিল। ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে আসা আবা এখন আর আগের আবা রইলেন না। তার চোখে এখন নিজের মৃত্যুর ভয় ছিল না, বরং নিজের ছেলেকে, সমীরকে মৃত্যুর মুখ থেকে টেনে আনার এক অমানুষিক জেদ ছিল। আবা নিজের ব্রেন টিউমারের অসুখটা বাড়ির চৌকাঠের বাইরেই শুধু নয়, বরং নিজের মনের এক অন্ধকার কোণে চিরতরে পুঁতে ফেললেন। সমীরের কেমোথেরাপির চক্র শুরু হল। অশোকের কারণে সমীরের চুল পড়তে লাগল, তার ওজন হু হু করে কমে গেল এবং সে বিছানায় পড়ে রইল। কিন্তু আবা তার শিয়রে কোনো এক বটগাছের মতো ছায়া দিয়ে বসে থাকতেন। নিজের মাথায় ওঠা টিউমারের প্রাণঘাতী যন্ত্রণা আবা চুপচাপ সহ্য করে যাচ্ছিলেন। অনেকবার রাতের বেলায় যখন পুরো বাড়ি ঘুমিয়ে থাকত, তখন আবার মাথায় ব্যথার এমন এক দহন উঠত যে তার মনে হতো মস্তিষ্কটা বুঝে ফেটে বেরিয়ে আসবে। এমন সময় সমীরের যাতে ঘুম না ভাঙে, তার জন্য আবার নিজের মুখে নিজেরই কম্বল গুজে দাঁতের ঠোঁট চেপে ছটফট করতেন। ব্যথা অসহ্য হয়ে উঠলে চোখ থেকে অঝরে জল পড়ত, কিন্তু মুখ থেকে একটা ও শব্দেও বাইরে বেরোত না। পরের দিন সকালে আবা হাসিমুখ করে তিনি সমীরের পিঠে হাত বুলিয়ে বলতেন, আমার ছেলে বাঘ, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, দেখিস তুই। কিন্তু নিয়তি আবার এই লড়াই বেশিদিন দেখতে পারল না। একদিন এমন এলো যা এই বাড়ির মূল স্তম্ভকেই শিকড় সমেত উপড়ে ফেলল। সেটা ঘোর রাতের প্রহর ছিল। সমীর সবেমাত্র ওষুধ খেয়ে ঘুমিয়েছিল এবং আবা তার পাশে বসে তার পা টিপে দিচ্ছিলেন। হঠাৎ আবার মাথায় রোজকার চেয়ে 1000 গুণ বেশি জোরে এক যন্ত্রণা উঠল, যেন কেউ মাথায় তেতে থাকা রড ঢুকিয়ে দিয়েছে। আবার চোখের সামনে মুহূর্তের মধ্যে অন্ধকার ঘনিয়ে এলো। তার শ্বাস রুদ্ধ হতে লাগল। বুকে আর মাথায় এক ভয়ঙ্কর বিস্ফোরণ হওয়ার মতো যন্ত্রণা হল। তিনি কাঁপা হাতে সমীরের মাথার ওপর দিয়ে শেষবারের মতো হাত বোলালেন। তার ঠোঁট থেকে অত্যন্ত ক্ষীণ স্বরে শব্দ বেরিয়ে এলো, আমার ছেলেটাকে দেখে রেখো ভগবান। আর পরের সেকেন্ডেই আবার ভারী দেহ সমীরের খাটের পাশে মাটিতে ধপ করে পড়ে গেল। সকালে যখন সমীরের ঘুম ভাঙল, তখন সে আবাকে মাটিতে নিথর হয়ে পড়ে থাকতে দেখল। আবা, আবা ওঠো না, সমীর আর্তনাদ করে উঠল, কিন্তু আবার দেহ তখন ঠান্ডা হয়ে গিয়েছিল। নিজের রক্তের প্রতিটি বিন্দু দিয়ে দোকান দাঁড় করানো, নিজের মৃত্যুকে চুপচাপ কাছে টেনে নেওয়া সেই মহান বাবা আর চিরকালের জন্য শান্ত হয়ে গিয়েছিলেন। আবার শেষকৃত্যের দিন পুরো করারের বাজার বন্ধ ছিল। তার মানবিকতার সাক্ষ্য দিতে গোটা গ্রাম ভেঙে পড়েছিল। শ্মশানে আবার চিতা সাজানো হয়েছিল। একদিকে ছিল সংগ্রাম, যে মানুষের সামনে শুকনো কান্না কাদার দারুণ নাটক করছিল, আর অন্যদিকে ছিল সমীর। কেমোথেরাপির কারণে ন্যাড়া হয়ে যাওয়া, হাড় জিরজিরে কালো হয়ে যাওয়া সমীর যখন আবার চিতায় আগুন দেওয়ার জন্য কাঁপা পায়ে এগিয়ে এলো, তখন উপস্থিত প্রত্যেকের বুকের ধুকপুকানি থেমে যাওয়ার উপক্রম হল। চিতা জ্বলে উঠতেই সমীর আগুনের দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে হাউ হাউ করে কাঁদতে লাগল। আবা, আমাকে কার ভরসায় ছেড়ে গেলে গো? এখন কে আমাকে আমার বাঘ বলে ডাকবে? আমাকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা ছিল না আবা। তার সেই আর্তনাদ আর বিলাপ শ্মশানের কাঠগুলোকেও যেন গলিয়ে দেওয়ার মতো ছিল, কিন্তু সেটা শোনার জন্য আবা এখন আর এই পৃথিবীতে ছিলেন না। আবার ওষুধ শেষ হল, 13 দিনের কাজ মিটল এবং পরের দিনই দেশমুখ বাড়ির রং পুরোপুরি বদলে গেল। আবা মৃত্যুর পর সংগ্রাম বাড়ি আর দোকানের পুরো দখল নিজের কাছে নিয়ে নিল। দোকানের চাবিগুলো এখন পাকাপাকিভাবে সংগ্রামের কোমরে গোঁজা থাকত। স্নেহা তো এখন এই বড় বাড়ির একমাত্র মালকিন হওয়ার দর্পে ঘুরে বেড়াতে লাগল। আবা যতদিন ছিলেন, সংগ্রাম আর স্নেহা সমীরকে অন্তত ওপর হলেও সহ্য করছিল, কিন্তু এখন আবার ভয়ে আর ছিল না। বাড়ির বড় আর হাওয়া খেলানো ঘর থেকে সমীরের জায়গা হল পেছনের বারান্দার সংলগ্ন একটি বাতিল জিনিসের স্যাঁতস্যাঁতে আর অন্ধকার কুঠুরিতে। সমীরের অসুখ এখন তাদের কাছে আপদ মনে হতে লাগল। সমীর সারাদিন ওই কুঠুরির একটা ভাঙা খাটিয়ায় পড়ে থাকত। তার সব সময় জ্বর থাকত এবং কেমোর কারণে শরীর ভেতর থেকে ভেঙে যাচ্ছিল। একদিন দুপুরের সময় সমীরের ভয়ঙ্কর কাশির বেয়ে গেল। সে কেশে কেশে দুমড়ে যাচ্ছিল। তার মুখ লাল টকটকে হয়ে গিয়েছিল।
ঠিক সেই সময়ে স্নেহা হাতে একটি থালা নিয়ে সেখানে এলো। ওই থালাটা বাড়ির রোজগার ব্যবহারের ছিল না, বরং একটা পাশ মোড়ানো, পুরনো আর কালো হয়ে যাওয়া থালা ছিল। সে ওই থালাটা সমীরের খাটিয়ার ওপর আক্ষরিক অর্থে আছড়ে ফেলার মতো করে রাখল। থালায় কালকের বেঁচে যাওয়া বাঁশি, শক্ত হয়ে যাওয়া রুটি আর জলের মতো স্বাদহীন ডাল ছিল। ওদিকে বসার ঘরে স্নেহা নিজের ছেলেপুলেদের গরম গরম রুটি আর খাঁটি ঘিয়ে ভাজা সুজি খাওয়াচ্ছিল, আর অসুস্থ দেওরকে পশুর মতো ব্যবহার করছিল। কি এটা, সকাল থেকে কেশে কেশে প্রাণ বের করে দিচ্ছে? বাড়িতে ছোট বাচ্চা আছে, তাদেরও রোগ ধরানোর বুদ্ধি নাকি তোমার? স্নেহা কোমরে হাত রেখে অত্যন্ত অবজ্ঞার সঙ্গে ফোঁস করে বলল। সমীর করুণ দৃষ্টিতে সেই বাসি রুটির দিকে তাকাল এবং তারপর স্নেহার দিকে। কাশির কারণে তার গলা পুরো শুকিয়ে গিয়েছিল। বৌদি, গলাটা খুব ব্যথা করছে, একটু গরম জল পাওয়া যাবে? এই রুটি আমি চিবোতে পারবো না, একটা নরম রুটি। সমীর অত্যন্ত অসহায়ভাবে তোতলাতে তোতলাতে বলল। তার এই কথা শুনে স্নেহার রাগ একদম চড়ে গেল। কি গরম জল আর নরম রুটি? এখানে কি আপনার চাকর বসে আছে নাকি? নিজেরটা নিজে করে নিন। বাড়িতে বসে বসে ফোকটে রুটি ভাঙবে আর উপর থেকে ফরমায়েশ করবে। আবা যতদিন ছিলেন আপনার এই রাজকীয় আদর আহ্লাদ চলেছে, এখন উনি গেছেন, দোকান থেকে একটা ফুটো করি ওই রোগের পিছনে ওড়ানো হবে না, এটা ভালো করে মাথায় রাখবেন। যা থালায় পড়েছে তা চুপচাপ গিলে নিন, না হলে সেটাও জুটবে না কাল থেকে। এই রকম বিষাক্ত কথা বলে সে গজগজ করতে করতে চলে গেল। স্নেহার ওই শব্দগুলো সমীরের কানে নয়, সোজা মর্মে গিয়ে বিঁধল। তার চোখ দিয়ে জলের ধারা নামল। আবার কথা মনে করে সে ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কাঁদতে লাগল। সে কাঁপা হাতে জল ছাড়াই ওই বাসি রুটির টুকরোটা গেলার চেষ্টা করল, কিন্তু সেটা গলাতেই আটকে গেল। কিছুক্ষণ পর বুকে ব্যথা বাড়তে থাকায় সমীর ওষুধের ছোট থলিটা টেনে নিল। সে কেমোর বড়ি বের করার জন্য প্যাকেটটা হাতে নিল, কিন্তু ভেতরে একটা বড়িও ছিল না, সব পাতা খালি ছিল। সে আবার শেষবারের মতো তার মাথার নিচে রেখে যাওয়া কিছু পয়সা খোঁজার জন্য পুরনো কৌটোটা খুলল। কৌটোটা পুরো খালি ছিল। আবার জমানো পুঁজি আর সমীরের ওষুধের পয়সা এখন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। পকেটে 1 টাকাও ছিল না, আর রোগ কিন্তু এক ভয়ঙ্কর রূপ ধারণ করে সামনে দাঁড়িয়েছিল। এখন কালকের দিনটা কিভাবে কাটবে, এই চিন্তাতেই সমীরের চোখের সামনে এক ভয়াবহ অন্ধকার নেমে এলো। পৌষ মাস চলছিল। হাড় কাঁপানো ঠান্ডা এমন ছিল যে শুধু বাতাসেই হাড় জমে যেত। বারান্দার ওই টিনের শেডের ফাঁক দিয়ে আসা কনকনে বিষাক্ত হাওয়া সোজা সমীরের উদম গায়ে বিঁধছিল। গায়ে জড়ানো পুরনো বিবর্ণ আর জায়গায় জায়গায় ছিঁড়ে যাওয়া চাদরটা ছাড়া আর কিছুই ছিল না। রাত তখন 8টা হবে। সমীরের 103 থেকে 104 ডিগ্রি জ্বর এলো। জ্বরের ঘোরে তার ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গিয়েছিল এবং গলা কাঠ হয়ে গিয়েছিল। পুরো শরীরটা একটা শুকনো পাতার মতো থরথর করে কাঁপছিল। ক্যান্সারের যন্ত্রণা আর কেমোর পার্শ্বপ্রতিক্রিয়া মিলে তার হাড়গোড় আক্ষরিক অর্থেই কাঠ হয়ে গিয়েছিল। মাথা ব্যথা আর গাঁটের ব্যথায় তার পাগল হওয়ার জোগাড় হয়েছিল। কাল থেকে পেটে অন্ন জল পড়েনি, আর এখন তো ওষুধের শেষ ডোজটাও আজ সকালে ফুলিয়েছে। আজকের রাতটা এই ওষুধ ছাড়া কাটানো মানে সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতোই, এটা সমীর ভেতর থেকে বুঝতে পারছিল। ওদিকে বাইরে বাড়ির উঠোনে কিন্তু এক অন্যরকম ঝলমলে পরিবেশ ছিল। হঠাৎ রাস্তা থেকে একটা বড় গাড়ির এবং কর্কশ হর্নের আওয়াজ এলো। সঙ্গে সঙ্গে দরজায় বাজির মালা ফাটল। সমীর কোনো মতে চোখ খুলে জানলার ফাঁক দিয়ে বাইরে তাকালো। উঠোনে ঝলমলে আলো পড়ছিল। সংগ্রাম দরজায় এক বিশাল বড় সাদা ধবধবে নতুন মাহিন্দ্রা এক্সইউভি গাড়ি এনে দাঁড় করিয়েছে। গাড়ির বনেটের ওপর গাঁদা ফুলের বড় মালা পরানো ছিল। নতুন আনকোড়া গাড়ির সেই বিশেষ গন্ধ আর গাড়ির ইঞ্জিনের গর্জন পুরো উঠোনে ছড়িয়ে পড়েছিল। সংগ্রাম গাড়ি থেকে কোনো এক রাজার মতো দাপটের সঙ্গে নিচে নামল। তার গায়ে নতুন ইস্ত্রি করা শার্ট, চোখে দামি চশমা এবং চেহারায় এক চরম অহংকার আর টাকার দম্ভ স্পষ্ট দেখা যাচ্ছিল। স্নেহা তো আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। সে হাতে রূপোর আরতির থালা নিয়েছিল, যার মধ্যে প্রদীপ, সিঁদুর আর নারকেল ছিল। সে হাসতে হাসতে গাড়ির এবং সংগ্রামের আরতি করল। গাড়ির চাকার তলায় লেবু চিলে দিল। পাড়া প্রতিবেশীরা ওই বৈভব দেখতে জড়ো হয়েছিল। স্নেহা খুব অহংকারের সঙ্গে সবাইকে দামি কাজু বাদামের প্যাঁড়া বিলোচ্ছিল। নিন নিন কাকিমা, আমরা নতুন গাড়ি নিয়েছি দেখুন, মাহিন্দ্রা এক্সইউভি, একদম টপ মডেল, 20 লাখ টাকার গাড়ি, ক্যাশ পেমেন্ট করে এনেছি সোজা শোরুম থেকে। আবা থাকলে আজ তার কতই না গর্ব হতো। স্নেহার ওই অহংকার আর দম্ভে ভরা মিথ্যা গলা সমীরের কানে এসে আছড়ে পড়ছিল। সমীরের চোখ দিয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। 20 লাখের গাড়ি, আর এখানে আমার কাছে 20 টাকার একটা বড়ি কেনার পয়সা নেই। এই চিন্তাটা তার বুকে শুলের মতো বিঁধল। কিন্তু এখন আর আত্মসম্মান ধরে রাখলে চলবে না। জ্বর বেড়েই চলছিল।
বুকের ঘড়ঘড়ানি ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। যদি এখন বড়ি না খায় তবে সকালে আবার ছবির সামনে মালা পরাতে সংগ্রামের আর বেশি সময় লাগবে না, এটা সমীর জানত। সে নিজের অবশিষ্ট জানপ্রাণ আর শক্তির শেষ বিন্দু এক করল, কাঁপতে থাকা পা মাটিতে ফেলল। দেওয়ালের ভর নিয়ে টাল সামলাতে সামলাতে সে ওই কুঠুরি থেকে বাইরের উঠোনের দিকে হাঁটতে শুরু করল। প্রতিটি পা ফেলার সময় তার বুকে প্রাণঘাতী যন্ত্রণা উঠছিল। উঠোনে তখন আনন্দের বন্যা বইছিল, সবাই হাসি খুশি মনে গাড়ির প্রশংসা করছিল। ঠিক সেই সময় হঠাৎ বসার ঘরের দরজা দিয়ে একটি কঙ্কালসার মূর্তি বাইরে এলো। মাথায় চুল নেই, চোখ গর্তে ঢুকে গেছে, গালের হাড় উঁচু হয়ে আছে এবং গায়ে একটা ময়লা ছেঁড়া শার্ট। ওটা সমীর ছিল। তাকে ওই অবস্থায় আসতে দেখে উঠোনের সমস্ত হইচই হাসি ঠাট্টা এক মুহূর্তে থেমে গেল, যেন কোনো শুভ কাজে হঠাৎ শ্মশানের ছাই উড়ে এসে পড়েছে। এমনই শ্মশানের মতো নীরবতা সেখানে ছড়িয়ে পড়ল। নতুন গাড়ির ঝলমলে হেডলাইটের আলোয় সমীরের ওই কঙ্কাল চেহারা আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। স্নেহার হাত থেকে প্যাড়ার বাক্সটা নিচে পড়ে গেল, তার মুখ রাগে লাল হয়ে গেল। সংগ্রাম সমীরের দিকে অত্যন্ত ঘৃণা আর বিরক্তিকর দৃষ্টিতে তাকাল। দাদা, সমীরের গলা ঠান্ডার ঝোড়ে এত কাঁপছিল যে সে কথাটাও পুরো উচ্চারণ করতে পারছিল না। দাদা, আমার খুব জ্বর এসেছে, বুকে ব্যথা করছে, ওষুধ ওষুধ শেষ হয়ে গেছে আমার, শুধু 2-3 হাজার টাকা দে না রে দাদা, আমি ভালো হয়ে গেলে তোর সব টাকা সুদে আসলে ফিরিয়ে দেব, কিন্তু আজকের রাতটার জন্য আমার ওষুধ চাই, না হলে আমি মরে যাব রে দাদা। সমীর কাঁপতে থাকা 2 হাত সংগ্রামের সামনে জোর করল, তার চোখ দিয়ে জলের ধারা বইছিল। সংগ্রামের রাগ মাত্রা ছাড়াল। আশেপাশের লোকজন দেখছে সে কথাও সে ভুলে গেল। সে রাগে সমীরের গায়ের ওপর তেড়ে গেল। মরিস তো মর গিয়ে, কে আটকেছে তোকে? সংগ্রামের গলা উঠোনে গর্জে উঠল। আরে নীচ লোক, আজ আমার জীবনের এত বড় একটা আনন্দের দিন, আমি নতুন গাড়ি এনেছি, আর তুই তোর এই মনহুস চেহারা নিয়ে এখানে অপয়া করতে এসেছিস, আমার মুহূর্তটা খারাপ করতে এসেছিস? তোর লজ্জা করে না ভিখারির মতো হাত পাততে? দাদা, এমন বলো না, আবা থাকলে। সমীর কান্না চেপে রাখতে পারল না। আবা এই নামটা শুনতেই সংগ্রাম যেন ক্ষেপে গেল। সে এগিয়ে এসে সমীরের কলার কোষে ধরল এবং তাকে এক জোরদার ধাক্কা দিল। সমীর এমনিতেই দুর্বল, ওই ধাক্কায় সে সোজা উঠোনের শক্ত পাথরে গিয়ে আচড়ে পড়ল। তার হাঁটু আর হাত ছড়ে গিয়ে রক্ত বেরোতে লাগল। নাম নিবি না তুই বাবার আমার সামনে? তুই বাবার টাকা খেয়েছিস, তাকে মেরেছিস, এখন কি আমারগুলোও খাবি তুই? আমার কষ্টের টাকা গিলবি তুই? সংগ্রাম ভয়ঙ্কর রাগে চোখ পাকিয়ে চিৎকার করছিল। আরে যে বাবা তোকে মাথায় তুলে রেখেছিল, তার সব টাকা তুই তোর ভিখারি রোগের পেছনে উড়িয়েছিস। বাবা বাড়ি দোকান বন্ধক রেখেছিল তোর চক্করে, সে তো গেলই, এখন আমাকেও রাস্তায় নামানোর বুদ্ধি নাকি তোর? আমার কাছে একটা ফুটো করিও নেই তোর জন্যে, যা এখান থেকে, বিদেয় হ। স্নেহা এবার এগিয়ে এলো। ওগো, এদের এরকম মিষ্টি কথায় কাজ হবে না, এদের তো ফোকটে খাওয়ার আর অন্যের ঘাড়ে বসে জীবন কাটানোর স্বভাব হয়ে গেছে। বাড়িতে ছোট বাচ্চা আছে আমাদের, এ ওর যক্ষা ক্যান্সারের রোগ আমাদের ছেলেদের ধরাতে এখানে এসে দাঁড়িয়েছে, তারাও একে এখান থেকে, না হলে এ যদি বাড়িতে থাকে আমি ছেলেদের নিয়ে বেরিয়ে যাব বলে রাখছি। সমীর মাটিতে পড়ে থেকেই কাঁদছিল। বৌদি, পায়ে পড়ছি তোমাদের, আমাকে বের করে দিও না, বাইরে খুব ঠান্ডা, আমার জ্বর, আমার প্রাণ বেরিয়ে যাবে। কিন্তু টাকায় মত্ত সেই মানুষদের এখন মানবতার কথা ভুলে যাবার সময় এসে গিয়েছিল। সংগ্রাম সমীরকে মাটি থেকে নির্দয়ভাবে হিঁচড়ে তুলল। সমীরের শরীরে বাধা দেওয়ার মতো কোনো শক্তিই অবশিষ্ট ছিল না। সংগ্রাম তাকে একটা আবর্জনার বস্তার মতো হিঁচড়ে টানতে টানতে বাড়ির মূল লোহার গেট পর্যন্ত নিয়ে গেল এবং গায়ের সমস্ত জোর দিয়ে তাকে রাস্তায় ধাক্কা মেরে ফেলে দিল। সমীর হোঁচট খেয়ে রাস্তার ধারে থাকা ধুলোয় গিয়ে পড়ল। আবার যদি এই বাড়ির সিঁড়ি মারানোর সাহস দেখাস তাহলে পা ভেঙে হাতে ধরিয়ে দেব। তোর আর আমার আজ থেকে কোনো সম্পর্ক নেই, বাবার পাপ আমি ধোব না, এই বলে চিৎকার করে সংগ্রাম বাড়ির ওই মজবুত লোহার দরজা ধড়াম করে বন্ধ করে দিল। তালা লাগানোর ওই ঝনঝন শব্দ সমীরের বুকে আঘাত হেনে গেল। রাস্তায় এখন কেউ ছিল না। রাত 9টা বাজতে চলেছিল। পৌষ মাসের ওই কনকনে জমানো ঠণ্ডা হাড় মাংস কাঁপিয়ে দিচ্ছিল। রাস্তার ধারে ওই ঠণ্ডা মাটিতে সমীর নিথর হয়ে পড়েছিল। গায়ে শুধু ওই ছেঁড়া শার্ট আর ভেতর থেকে ক্যান্সার কুড়ে কুড়ে খাওয়ার প্রাণঘাতী যন্ত্রণা। সামনে নিজেরই বাড়ির বন্ধ দরজার দিকে সে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। ভেতর থেকে স্নেহার হাসির আর প্যাঁড়া বিলোনোর আওয়াজ এখনও আসছিল। যে বাড়িতে সে হামাগুড়ি দিয়ে বড় হয়েছে, যে ভাইয়ের পিঠে চড়ে সে পুরো গ্রাম ঘুরেছে, আজ সেই আপন ভাই তাকে কিছু সামান্য টাকার জন্য এক নতুন গাড়ির দম্ভে মৃত্যুর মুখে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। ঠান্ডায় সমীরের দাঁতে দাঁত লাগছিল। তার চোখের জল গালে এসে ঠান্ডায় সেখানেই জমে যাচ্ছিল। আপন ভাইয়ের করা এই বিশ্বাসঘাতকতা যে কোনো ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর এবং প্রাণঘাতী ছিল। আব্বা, তুমি গেলে আর তোমার এই বাড়িটাও শ্মশান হয়ে গেল। সমীরের ঠোঁট থেকে এক আর্ত আর করুণ হাহাকার বেরিয়ে এলো, যা ওই কনকনে বাতাসে কোথায় যেন মিলিয়ে গেল।
দরজায় আছড়ে পড়া ওই ধরাম শব্দ আর লাগানো তালা সমীরের জীবনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাওয়ার সাক্ষ্য দিচ্ছিল। রাতের অন্ধকার এখন আরও বেশি ঘন আর ভয়ঙ্কর মনে হতে লাগল। রাস্তার ধারে ধুলোয় পড়ে থাকা সমীর জ্বরে কাঁপছিল। গায়ে থাকা ছেঁড়া শার্ট দিয়ে ওই পৌষ মাসের জমানো ঠান্ডা হাওয়া সোজা তার হাড়ে গিয়ে বিঁধছিল। বুকের ঘড়ঘড়ানি বেড়ে গিয়েছিল এবং প্রতিটি শ্বাসের সঙ্গে মৃত্যু যে কাছে আসছে তা সে অনুভব করতে পারছিল। এখানেই যদি পড়ে থাকি তবে সকাল পর্যন্ত আমার একদম কয়লা হয়ে যাওয়া নিশ্চিত। এই ভয়ে সে নিজের অবশিষ্ট শক্তি একজোট করল। মূল দরজা বন্ধ থাকলেও বাড়ির পেছনের দিকের ওই পুরনো কুঠুরিতে যাওয়ার জন্যে একটা ছোট মোর্চে ধরা লোহার দরজা ছিল, যেটা যাযাতর সময় খোলাই থাকত। সমীর মাটির ভর নিয়ে নিজেকে আক্ষরিক অর্থেই হিঁচড়ে টেনে ওই পেছনের দরজার দিকে নিয়ে গেল। কোনো মতে ওই মোর্চে পড়া দরজাটা ঠেলে সে ওই বাতিল ঘরে ঢুকল। ঘরটায় চরম অন্ধকার আর গুমোট গন্ধ ছিল। এক কোণে পুরনো কৌটো, ভাঙা চেয়ার আর বাতিল জিনিসপত্র পড়েছিল। ওই বাতিল জিনিসের স্তূপেই এক কোণে আবার সেই পুরনো কালো রঙের টিনের তোরঙ্গ রাখা ছিল। আবা মারা যাওয়ার পর স্নেহা তার সব পুরনো জামাকাপড় আর জিনিসপত্র জঞ্জাল হিসেবে এই তোরঙ্গের ভেতর ঠেসে ওই বাতিল ঘরে ফেলে দিয়েছিল। ঠান্ডায় কাঁপতে থাকা সমীরের ওই তোরঙ্গটা দেখতেই আবার তীব্র কথা মনে পড়ল। তার হাত পা ঠান্ডায় অসার হয়ে আসছিল, দাঁতে কপাটি লাগছিল। সে ধস্তাধস্তি করে তোরঙ্গের ডালা খুলল। ডালা খুলতেই ভেতর থেকে ন্যাপথেলিন বলের, পুরনো কর্পূরের আর আবার অস্তিত্বের সেই চেনা গন্ধ তার নাকে এসে ঠুকল। সমীরের চোখ দিয়ে আবারও অশ্রুর বাঁধ ভেঙে পড়ল। তোরঙ্গের ঠিক ওপরেই আবার সেই মিশমিশে কালো মোটা কম্বলটা ঘোংড়ি রাখা ছিল। আবা দোকান থেকে ফিরে এলেই এই কম্বলটাই গায়ে দিয়ে দাওয়ায় বসতেন। সমীর কাপা হাতে সেই কম্বলটা বাইরে বের করল এবং নিজের দুর্বল জ্বরে পড়া শরীরটার চারপাশে শক্ত করে জড়িয়ে নিল। আর কি আশ্চর্য, সেই খসখসে কম্বলে এমন কিছু অগাধ মায়ার আর পরিশ্রমের ওম ছিল যে সমীরের শরীরের কাঁপুনি এক মুহূর্তে একটু কমে গেল। ওই কম্বলে এখনও আবার ঘামের, দোকানের গুড়ের আর মাটির গন্ধ আসছিল। কম্বলটা গায়ে আসতেই সমীরের মনে হল স্বয়ং আবাই যেন তাকে নিজের শক্ত বুকে জড়িয়ে নিয়েছেন আর বলছেন, ভয় পাস না বাবা, তোর আবা আছে তো তোর পেছনে। সমীর ওই কম্বলটা মুখে চেপে ধরে হাউ হাউ করে কাঁদল। তরঙ্গের মধ্যে কম্বলের নিচে আবার পুরনো সাদা রঙের ফতুয়া ছিল। সমীর ওই ফতুয়াটা হাতে নিল। ওই ফতুয়াটা বুকে জড়িয়ে ধরার সময় তার হাতে ফতুয়ার ভেতরে চোরা পকেটে কিছু একটা ভারী আর শক্ত জিনিস ঠেকল। সমীর চোখ মুছল এবং কৌতূহলবশত তার কাঁপা হাত ওই পকেটে ঢোকাল। তার হাতে দুটি ভারী জিনিস ঠেকল। সে ওগুলো বাইরে বের করল। কুঠুরিতে আসা চাঁদের আবছা আলো এসে দেখল ওগুলো পিতলের তৈরি দুটি বড় মোর্চে ধরা লোহার চাবি ছিল, আর ওই চাবিগুলোর সঙ্গে একটি পুরনো হলুদ হয়ে যাওয়া এবং ভাঁজ করা কাগজের চিরকুট ছিল। চাবিগুলো কিসের? আবা ওগুলো তার ফতুয়ার চোরা পকেটে এত সযত্নে কেন রেখেছিলেন? এমন অনেক প্রশ্ন সমীরের মনে ভিড় করতে লাগল। সে অনেক আশা নিয়ে আর ধুকভুক করতে থাকা বুকে ওই ভাঁজ করা চিরকুটটা খুলল। আবছা আলোয় চোখ কুচকে সে ওই লেখাটা পড়তে লাগল। ওই লেখাটা আবারই ছিল। আবার সেই কাঁপা কাঁপা কিন্তু স্পষ্ট সুন্দর হাতের লেখা দেখতেই সমীরের শ্বাস আটকে এলো। নীল কালিতে ওই কাগজের ওপর লেখা ছিল, আমার সমীরকে। বাবা, আমি জানি একদিন এমন আসবে যখন এই বাড়ির আর পৃথিবীর সব দরজা তোর জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। টাকার নেশায় অন্ধ হয়ে যাওয়া তোর ভাই তোকে বাড়ি থেকে বের করে দেবে। যখন তোর মনে হবে যে এখন সব শেষ, রক্তের সম্পর্ক মুখ ফিরিয়ে নেবে আর চিকিৎসার জন্য তোর কাছে 1 টাকাও অবশিষ্ট থাকবে না, তখন ভেঙে পড়িস না। তখন শুধু এই ঠিকানায় যাস। ওখানকার দরজা শুধু এই চাবি দিয়েই খুলবে, আর সেখানেই তোর আগামী জীবনের রাস্তা তোর জন্যে অপেক্ষা করে থাকবে। ঠিকানা: পুরনো খোলার বাড়ি, কৌলারুওয়াড়া, মোকাম পোস্ট, মানগাঁও। এই কথাগুলো পরে সমীরের মাথায় যেন বিদ্যুতের ঝলক খেলে গেল। সে হতবাক হয়ে গেল। মানগাঁও? কোঙ্কন? সমীর কিছুই বুঝতে পারছিল না। আমরা তো পুরুষানুক্রমে করাডের বাসিন্দা। আমাদের সমস্ত ব্যবসা, ঘরবাড়ি সব তো এখানেই, সাতারা আর করাডেই আছে। তাহলে মানগাঁওয়ে আবার কোন খোলার বাড়ি আছে? আর আবা এই কথাটা আমার থেকে, বাড়ির সবার থেকে কেন লুকিয়ে রেখেছিলেন? এই চাবিগুলো কোন বাড়ির? আর সবচেয়ে বড় প্রশ্ন, আবাই বা কি করে জানতেন যে সংগ্রাম আমাকে এভাবে বাড়ি থেকে বের করে দেবে? সমীরের অসুস্থ আর দুর্বল মন এই প্রশ্নগুলো পেয়ে এক অন্যরকম গতি পেল।
আবা নিজের মৃত্যু ঘনিয়ে আসতে দেখেছিলেন, এটা আজ সে সত্যিকারের অর্থে বুঝতে পারল। নিজের বড় ছেলের উদ্দেশ্য আর তার স্বার্থপরতার আঁচ আবা আগেই পেয়েছিলেন। তাই তো তিনি নিজের ছোট অসুস্থ ছেলের জন্য নিজের অজান্তেই কিছু একটা বড় বন্দোবস্ত করে রেখেছিলেন। একজন বাবা মৃত্যুর আগে নিজের ছেলের ভবিষ্যতের জন্য গড়ে তোলা এই এক শক্ত ভিত ছিল। একটু আগে যে সমীর মৃত্যুর পথ চেয়ে রাস্তায় পড়েছিল, তার শিরায় শিরায় এখন আবার এই চিরকুট এক নতুন শক্তির সঞ্চার করল। ক্যান্সারের জ্বরের যন্ত্রণা এক মুহূর্তে উধাও হল না ঠিকই, কিন্তু সেই যন্ত্রণার সঙ্গে লড়ার এক অমানসিক শক্তি তার মধ্যে হঠাৎ তৈরি হল। হতাশা আর মৃত্যুর সেই অন্ধকার সুড়ঙ্গে আবার এই চিরকুট আর ওই দুটি মোর্চে ধরা চাবি এক উজ্জ্বল আশার আলো তৈরি করেছিল। সমীর ওই চিরকুটটা আর ওই দুটো চাবি নিজের বুকে শক্ত করে চেপে ধরল। তার চোখে এখন অসহায়তার জল ছিল না, বরং বেঁচে থাকার এক নতুন জেদ জন্ম নিচ্ছিল। আমি মরব না আবা, তুমি আমাকে মরতে দেবে না, এটা আমি এখন বুঝেছি। তোমার এই আশীর্বাদ নিয়ে আমি কালকেই কোঙ্কনে যাব, মানগাঁও যাব। সমীর কম্বলটা নিজের চারপাশে আরও শক্ত করে জড়িয়ে নিল। বাইরের ঠান্ডা তেমনই ছিল, জ্বরও ফুসছিল, কিন্তু এখন তার ভেতর আশার এক নতুন প্রদীপ জ্বলে উঠেছিল, যা কোনো ঝড়ে নেভার মতো ছিল না। সে তরঙ্গে হেলান দিয়ে আগামী দিনের নতুন সফরের স্বপ্ন দেখতে দেখতে আবার স্মৃতি বুকে নিয়ে ওই বাতিল ঘরেই পড়ে রইল। রাত কাটছিল এবং ভোরের লাল আভা আশার কিরণ নিয়ে আসছিল। ভোরের আলো ফোটার আগেই সমীর পেছনের ওই বাতিল ঘরটা ছাড়ল। গায়ে সেই ছেঁড়া শার্ট, তার ওপর আবার ওই উষ্ণ কম্বল, আর বুকে শক্ত করে জড়িয়ে ধরা সেই পুরনো ফতুয়ার ভেতরের পকেটে চিরকুট, চাবি আর আবা কোনো এক সময় সফরের জন্যে লুকিয়ে রাখা 200টি 500 টাকার কয়েকটা পুরনো নোটের বান্ডিল সে পেয়েছিল। ওই টাকার ভরসাতে সে ধস্তাধস্তি করে দেওয়াল ধরে ধরে করাট বাসস্ট্যান্ডে পৌঁছাল। স্ট্যান্ডে একটি লাল রঙের এসটি বাস দাঁড়িয়েছিল। বোর্ড লাগানো ছিল করার থেকে মানগাঁও। এসটির পেছনের দিকের একটি খড়খড় করা সিটের কোণে গিয়ে সে বসল। গাড়ি শুরু হল এবং ইঞ্জিনের সেই ঘড়ঘড় আওয়াজ সমীরের বুকের বাড়তে থাকা ধুকপুকানির সঙ্গে মিশে একাকার হয়ে গেল। এসটি বাস যতই শহরের বাইরে বেরিয়ে ঘাটের দিকে যেতে লাগল, ততই বাতাসের বেগ বাড়ল। জানলার রডগুলো ঠান্ডায় কনকনে হয়ে গিয়েছিল। মহাবালেশ্বর পোলাদপুরের সেই আঁকাবাঁকা আর প্রাণঘাতী ঘাট শুরু হল। বাঁকে বাঁকে ভরা রাস্তায় এসটির বেগ। গাড়ি যখন একদিকে হেলে পড়ত, তখন সামনের দুর্বল হাড়ের কঙ্কালের মতো শরীরটায় অসহ্য যন্ত্রণা হতো। কেমোথেরাপির কারণে আগে থেকেই ভেতর থেকে ফোপা হয়ে যাওয়া শরীর, তার ওপর সেই গনগনে জ্বর। প্রতি বাঁকে তার বমি পাচ্ছিল। পেট থেকে উতলে ওঠা বমির ভাব দলা পাকিয়ে আসছিল। সে তার ভারী হয়ে যাওয়া মাথাটা জানলার রডে এলিয়ে দিল। সহাদ্রি পাহাড়ের উপত্যকা থেকে আসা ঠান্ডা হাওয়া তার ফ্যাকাশে হলুদ হয়ে যাওয়া মুখে এসে আছড়ে পড়ছিল। জানলা দিয়ে দেখা যাওয়া সেই অথই গভীর খাদ দেখতে দেখতে সমীরের হঠাৎ আবার কথা তীব্রভাবে মনে পড়ল। ছোটবেলায় আবা তাকে এভাবেই ঘাট দিয়ে নিয়ে যাওয়ার সময় নিজের কোলে শক্ত করে ধরে বসতেন। বাবা, খাদের দিকে তাকিয়ে কখনো ভয় পাবি না, ওপরে আকাশের দিকে তাকাবি, তাহলে মাথাও ঘুরবে না আর ভয়ও লাগবে না। আবা সবসময় এমন বলতেন। আজ আবা ছিলেন না, কিন্তু তার সেই খসখসে কম্বলটাই সমীরকে খাদের মতো এই ভয়ঙ্কর অসুখ থেকে আকাশের দিকে বেঁচে থাকার পথ দেখাচ্ছিল। বাসের কিছু যাত্রী তার দিকে অদ্ভুত নজরে তাকাচ্ছিল। তার বুক ফাটা ভয়ঙ্কর কাশি শুনে কেউ কেউ নাকও করছিল। একজন তো রুমালেই মুখ ঢেকে নিয়েছিল। কিন্তু সমীরের এখন এই দুনিয়ার ওই অপমানজনক দৃষ্টির কোনো পরোয়াই ছিল না। তাকে শুধু আর শুধু আবার দেখানো ওই বাড়িটা পর্যন্ত পৌঁছতে হতো। ৫-৬ ঘণ্টার সেই প্রাণঘাতী এবং হাড় কাঁপানো সফরের পর এসটি বাস কোঙ্কনে প্রবেশ করল। গাড়ি যতই মানগাঁওয়ের কাছাকাছি আসতে লাগল, বাইরের হাওয়া বদলে গেল। করাডের শুকনো হাওয়ার জায়গা এখন কোঙ্কনের আর্দ্রতা নিয়েছিল। বাতাসে কোঙ্কনের লাল মাটি আর নোনতা ভাবের এক অন্যরকম সুগন্ধ ছিল। মানগাঁও স্ট্যান্ডে নামার পর সমীর একটি রিকশা ধরল এবং আবার চিরকুটে লেখা ঠিকানা অনুযায়ী সে মানগাঁওয়ের কাছের সেই নির্জন নিসর্গময় গ্রামে পৌঁছল। রিকশাওয়ালা তাকে একটি কাঁচা লাল মাটির রাস্তায় নামিয়ে দিয়ে গেল। দুপুরের সময় সমীর টলমল পায়ে নিজের ভারী হয়ে যাওয়া পা দুটো টানতে টানতে ওই পথ দিয়ে এগিয়ে গেল। আর হঠাৎ তার পা থমকে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল। সামনে একটি মজবুত কিন্তু কালের নিয়মে পুরনো হয়ে যাওয়া এক অত্যন্ত বিশাল খোলার বাড়ি কৌলারু ওয়াড়া দাঁড়িয়েছিল। বাড়ির চারপাশে লম্বা লম্বা নারকেল, সুপারি আর আম গাছ ছিল।
বর্ষার শ্যাওলা এখনও ওই কালো পাথরের দেওয়ালের ওপর নিজের সবুজ ছটা দেখাচ্ছিল। চারপাশে এক ভয়ঙ্কর অথচ মনকে শান্ত করার মতো নীরবতা ছিল। শুধু বাতাসের কারণে নারকেলের পাতার যে সরসর আওয়াজ, সেটাই নীরবতা ভাঙছিল। বাড়ির সেই বড় কাঠের সদর দরজাটা বন্ধ ছিল। তাতে রোদ বৃষ্টির দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। কাঁপা কাঁপা আর জ্বরে পড়া পায়ে সমীর সেই সদর দরজার কাছে গেল। দরজায় একটা বিশাল বড় কালো হয়ে যাওয়া পুরনো পিতলের তালা ঝুলছিল। সমীরের বুকের ধুকপুকানি হঠাৎ বেড়ে গেল, শ্বাস ভারী হল। সে ফতুয়ার পকেট থেকে সেই প্রথম মোর্চে ধরা চাবিটা বের করল। জ্বর আর দুর্বলতার কারণে তার হাত এত কাঁপছিল যে তালার ফুটোয় চাবি ঢোকাতে তাকে ২-৩ বার চেষ্টা করতে হল। চোখ বন্ধ করে সে আবাকে স্মরণ করল এবং চাবিটা তালায় ঢুকিয়ে ঘোরাল। শুরুতে মরচে পড়ার কারণে চাবি একটু আটকাল, কিন্তু সমীর নিজের অবশিষ্ট সব শক্তি বাজি রেখে একটু জোর দিল। আর খটাক, এক অত্যন্ত স্পষ্ট আর বড় আওয়াজ ওই শান্ত বাড়িতে প্রতিধ্বনিত হল। তালার কড়া খুলে গিয়েছিল। সমীর ওই ভারী তালাটা খুলল এবং দরজায় হালকা ধাক্কা দিল। ক্যাচ করে পুরনো সেগুন কাঠের কর্কশ আওয়াজ করতে করতে ওই বড় সদর দরজাটা ধীরে ধীরে খুলে গেল। সমীর বাড়িতে প্রথম পা রাখল, আর তার গায়ে আক্ষরিক অর্থেই কাঁটা দিয়ে উঠল। বছরের পর বছর বন্ধ থাকা সেই বাড়ি থেকে এক ধাক্কায় কোঙ্কনের লাল মাটি, পুরনো কাঠ এবং একটু গুমোট ভাবের এক মিশ্র গন্ধ তার নাকে ঢুকল। কিন্তু ওই গন্ধের মধ্যে এক অদ্ভুত, অত্যন্ত চেনা সুবাস ছিল। আবার গায়ের, তার ঘামের সুবাস। ছাদের টালিগুলোর ফাঁক দিয়ে সূর্যের এক সোনালি কিরণ ভেতরের চৌকো উঠোনের তুলসী মঞ্চের উপর পড়ছিল। ধুলোর অসংখ্য কণা সেই আলোয় ধীরে ধীরে ভাসছিল। সমীরের নজর বাড়ির কাঠের স্তম্ভগুলো পার হয়ে সামনের বড় দাওয়ার দিকে গেল, এবং সেখানেই তার একটা বিভ্রম হল, অত্যন্ত জীবন্ত বিভ্রম। তার মনে হল যেন সামনের ওই কাঠের দোলনার ওপর আবা তার সবসময়কার সাদা ধবধবে গান্ধী টুপি আর ফতুয়া পরে বসে আছেন। তার মুখ শান্ত, এবং তিনি অত্যন্ত মমতায় হেসে তাকে বলছেন, এলিরে আমার বাঘ, আমি এখানেই তোর পথ চেয়ে বসেছিলাম। ওই বিভ্রমটা এতই সত্যি ছিল যে সমীরের চোখে জমে থাকা অশ্রুর বাঁধ ভেঙে পড়ল। সে বাড়ির চৌকাঠেই হাঁটু গেড়ে বসে পড়ল। সে নিজের 2 হাত ওই লাল মাটির ওপর রাখল এবং কপাল মাটিতে ঠেকাল। ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে সে ভেতরে ভেতরে বলল, আমি এসেছি আবা, সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি তোমার কাছে এসেছি। ওই পুরনো পোড়ো অবস্থার বাড়িটা এখন সমীরের জন্যে শুধু ইটমাটির বাড়ি ছিল না, বরং সেটা সাক্ষাৎ আবার স্নেহের, তার অস্তিত্বের এক জীবন্ত মন্দিরে পরিণত হয়েছিল। চৌকাঠে মাথা ঠেকিয়ে ডুকরে কাঁদতে থাকা সমীর কিছুক্ষণ সেভাবেই বসে রইল। তার চোখের জলে বাড়ির ওই কোঙ্কনের লাল মাটি ভিজে গিয়েছিল। বাড়ির ওই নিস্তব্ধতা এবং আবার অস্তিত্বের ওই অনুভূতি তাকে ভেতর থেকে এক অদ্ভুত বল দিচ্ছিল। সে চোখ মুছল, ঠান্ডায় আর জ্বরে পুড়তে থাকা গায়ের ওই খসখসে কম্বলটা সামলে নিল এবং সে বাড়ির ভেতর প্রবেশ করল। বাড়ির মাঝখানে একটা বড় উঠোন ছিল। উঠোনের ওপারে কাঠের পিলারের বড় দাওয়া এবং সেই দাওয়ার লাগোয়া একটি অন্ধকার ঘরের পুরনো কারুকাজ করা কাঠের দরজা ছিল। বাড়ির বাইরে থেকে আসা আলো ওই ঘর পর্যন্ত পৌঁছাচ্ছিল না। সমীর ধীরে ধীরে হেঁটে ওই ঘরের দরজার কাছে গেল। দরজায় ছিটকিনি ছিল, কিন্তু তালা ছিল না। ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে সে দরজাটা খুলল। ঘরে চরম অন্ধকার আর গুমোট গন্ধ ছিল। জানলার পাল্লাগুলো বন্ধ থাকার কারণে শুধু ফাঁক দিয়ে আলোর একটা সরু রেখা ভেতরে আসছিল। ওই আবছা আলোতে সমীরের নজর ঘরের এক কোণে গেল। সেখানে একটা পুরনো মজবুত সেগুন কাঠের বড় আলমারি দাঁড়িয়েছিল। আলমারির ওপর ধুলোর একটা পুরো আস্তরণ জমেছিল, কিন্তু তার পিতলের হাতল আর বড় তালা এখনও অটুট ছিল। সমীরের বুকের ধুকপুকানি থেমে যাওয়ার উপক্রম হল। তার সঙ্গে সঙ্গে নিজের ফতুয়ার পকেটে থাকা ওই দ্বিতীয় মোর্চে ধরা চাবির কথা মনে পড়ল। কাঁপা হাতে সে ওই চাবিটা পকেট থেকে বাইরে বের করল। জ্বরের কারণে শরীরে কোনো জোর ছিল না, তবুও আলমারি পর্যন্ত পৌঁছে সে ওই দ্বিতীয় চাবিটা সেই বড় তালায় ঘোকাল। চাবি ঠিক মতো বসে গেল। সমীর চোখ শক্ত করে বন্ধ করে শ্বাস আটকে চাবি ঘোরাল। খটাক, তালা খুলে গেল। সমীর তালাকা পাশে রাখল এবং আলমারির একটা ভারী দরজা টেনে খুলল। আলমারির দরজা খুলতেই যে দৃশ্য সামনে এলো তা দেখে সমীর কিছুক্ষণের জন্য শ্বাস নিতেই ভুলে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল এবং সে আক্ষরিক অর্থেই হতবাক হয়ে গেল।
আলমারির মাঝখানের তাকে ৫০০ আর ২০০০ টাকার নোটের অসংখ্য বান্ডিল একটার ওপর একটা সাজিয়ে রাখা ছিল। ওগুলো কয়েক হাজার নয়, বরং লক্ষ লক্ষ টাকার নগদ ছিল। ওই টাকার স্তূপের পাশেই একটা পুরনো মোটা কাপড়ের ব্যাগ রাখা ছিল, এবং ওই ব্যাগের ওপরে একটা নীল রঙের খামের মধ্যে একটা চিঠি রাখা ছিল। সমীরের হাত পা কাঁপতে লাগল। সে আলমারির ভর নিয়ে সেখানেই নিচে ধুলোমাখা মাটিতে বসে পড়ল। সে কাঁপা হাতে ওই নীল রঙের খামটা তুলে নিল। খামের উপর আবার চেনা স্পষ্ট হস্তাক্ষরে লেখা ছিল, আমার সমীরের জন্যে। এটা পড়তেই সমীরের চোখ দিয়ে জমে থাকা জল গাল বেয়ে পড়তে লাগল। সে খামটা ছিঁড়ল। ভেতর থেকে একটা একটু হলদেটে হয়ে যাওয়া কাগজ এবং তার সঙ্গে একটা হাসপাতালের পুরনো রিপোর্ট বেরিয়ে এলো। নীলকালিতে লেখা আবার ওই অক্ষরগুলো দেখে সমীরের মনে হল যেন আবার স্বয়ং তার সামনে বসে তার সঙ্গে কথা বলছেন। চিঠির প্রতিটি শব্দ তার বুকটা টুকরো টুকরো করে দিচ্ছিল। আমার সমীর বাবা, তুই এই চিঠিটা পড়ছিস, এর মানে আমি এখন আর এই পৃথিবীতে নেই। আর আমার আশঙ্কা সত্যি করে সংগ্রাম তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা, আমাকে মাফ করে দিস যে তোকে ওই অবস্থায় ওই স্বার্থপর মানুষটার ভরসায় একা ছেড়ে চলে গেছি, কিন্তু আমার কাছে অন্য কোনো উপায় অবশিষ্ট ছিল না। তোর মনে অনেক প্রশ্ন থাকবে না, এত টাকা কোথা থেকে এলো, এই বাড়ি টাকার? বাবারে, যেদিন সাতারার হাসপাতালে তোর ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল, ঠিক সেই দিনই ওই হাসপাতালে আমাকেও ডাক্তাররা জানিয়েছিলেন যে আমার ব্রেন টিউমার শেষ পর্যায়ে আছে। এটা পড়তেই সমীরের হাতের কাগজ খসে পড়ল। ব্রেন টিউমার? আবার ব্রেন টিউমার ছিল? সে ডুকরে ডুকরে নিজের মনেই বিড়বিড় করতে লাগল। সে আবার চোখ মুছল এবং কাগজটা হাতে নিল। হ্যাঁ বাবা, আমার মাথায় মৃত্যু বাড়ছিল। ডাক্তাররা বলেছিলেন যে অবিলম্বে সার্জারি করলে আমি কয়েক বছর নিশ্চয়ই বাঁচতে পারব, আর তার জন্য ৭-৮ লাখ টাকা খরচ হতো। কিন্তু ঠিক সেই সময়েই তোর চিকিৎসার জন্য ২৫ লাখ টাকার দরকার ছিল। আমি সংগ্রামের উদ্দেশ্য খুব ভালো করেই জানতাম। ও দোকান থেকে দুজনের জন্য একটা কানা করিও বের করতে দিত না। যদি আমি নিজের প্রাণ বাঁচাতে আমার টাকা খরচ করতাম, তাহলে টাকার অভাবে আমার কচি ছেলেটা আমার চোখের সামনে ছটফট করে মারা যেত। আর একজন বাবার কাছে নিজের মরণ হাসি মুখে সহ্য হয় রে, কিন্তু নিজের ছেলের মৃত্যু সে খোলা চোখে কি করে দেখবে? তাই আমি আমার রোগটা লুকিয়ে রেখেছিলাম। আমি আমার টিউমারটা সেভাবেই বাড়তে দিয়েছি। রাতে যখন মাথায় প্রাণঘাতী যন্ত্রণা হতো, তখন আমি মুখে কম্বল গুজে কেঁদেছি রে বাবা, কিন্তু তোকে কখনো জানতে দিইনি, কারণ আমাকে তোকে বাঁচাতে হতো। দোকানের জমানো রোজগার, আমার পুরনো গয়না বেচে আর আমার ভাগের চিকিৎসার টাকা আমি চুপচাপেই বাড়িতে এনে রেখেছিলাম। এই আলমারির টাকা তোর কেমোথেরাপি আর চিকিৎসার জন্য। আর হ্যাঁ, ওই থলির কাগজপত্রগুলো ভালো করে দেখ। আমি জানতাম যে আমি যাওয়ার পর সংগ্রাম তোকে বাড়ি আর দোকান থেকে তাড়িয়ে দেবে। তাই তো মরণ কাছে আসার আগেই আমি করাডের আমাদের মূল দোকান, দেশমুখ হোলসেলার্স আর আমাদের সমস্ত সম্পত্তি আইনিভাবে তোর নামে করে রেখেছি। সংগ্রাম যে দোকানের গদিতে টাকার দম্ভে বসে আছে, তার আসল আইনি মালিক সে নয়, বরং তুই। কিন্তু বাবা, যতদিন না তুই এই রোগ থেকে পুরোপুরি সেরে উঠছিস এবং নিজের পায়ে দাঁড়াচ্ছিস, ততদিন এটা কাউকে বলবি না। সংগ্রামকে ওর ভ্রমে থাকতে দে। এই টাকাগুলো নে, সোজা মুম্বাইয়ে যা আর বড় হাসপাতালে তোর সেরা চিকিৎসা করা। এই ক্যান্সার তোকে হারাতে পারবে না, কারণ তোর শিরায় শিরায় এখন এই বাবার রক্ত আর আমার আশীর্বাদ ছুটছে। কাঁদবি না আমার বাঘ, ওঠ আর লড়াই কর। ইতি, তোর ইয়াবা। চিঠির ওই শেষ শব্দটা সে পড়ল, আর সমীরের দুঃখের, বেদনার আর বিস্ময়ের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। সে ওই অন্ধকার ঘরে চিঠিটা বুকে শক্ত করে জড়িয়ে ধরে হাউ হাউ করে জোরে জোরে কাঁদতে লাগল। তার ওই বুক ফাটিয়ে দেওয়ার ডুকরে কান্না ওই ফাঁকা বাড়ির দেওয়ালকেও কাঁপিয়ে দিচ্ছিল। আবা, তুমি কেন করলে এমন? নিজেকে মেরে আমাকে বাঁচিয়ে রাখলে গো। তোমার জীবনের চেয়ে আমার জীবন বড় ছিল না গো বাবা। সমীর মাটিতে মাথা ঠুকে কাঁদছিল। নিজের ছেলের জন্য একজন বাবা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। নিজের মাথায় হওয়া ভয়ঙ্কর টিউমারের যন্ত্রণা সহ্য করে এই বাবা নিজের ছেলের কেমোথেরাপির জন্য টাকা জমাচ্ছিলেন। পৃথিবীর যে কোনো ভগবানের চেয়েও বড় ত্যাগ তার বাবা করেছিলেন। সমীর চিঠির সঙ্গে থাকা কাপড়ের ব্যাগটা খুলল।
তাতে স্ট্যাম্প পেপারে থাকা কোর্টের কাগজপত্র ছিল, যাতে স্পষ্ট লেখা ছিল যে করাডের প্রধান বাজারের দেশমুখ হোলসেলার্সের একমাত্র উত্তরাধিকারী এবং মালিক সমীর রঘুনাথ রাও দেশমুখ। আলমারিতে পাওয়া ওই নোটের স্তূপ, দোকানের আসল কাগজপত্র আর আবার ওই নীল কালিতে লেখা চিঠি সমীরের হাতে ছিল। ওই চিঠির সঙ্গে জোড়া আবার সেই পুরনো হলদেটে হয়ে যাওয়া ব্রেন টিউমারের মেডিকেল রিপোর্ট সমীরের কাঁপা চোখের সামনে ছিল। শেষ পর্যায়ে অবিলম্বে অস্ত্রোপচারের প্রয়োজন। ডাক্তারের এই মন্তব্যগুলো পড়ার সময় সমীরের বুকটা আক্ষরিক অর্থেই জলে পরিণত হচ্ছিল। যে বাবা আমাদের ফুলের মতো আগলে রেখেছিলেন, সেই বাবার মাথায় মৃত্যুর এত বড় গোলা বাড়ছিল, আর আমরা তার সামান্যতম আঁচও পাইনি। এই চিন্তায় সমীরের ভেতরের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। সে ওই অন্ধকার ধুলোমাখা আলমারির ভর ছেড়ে দিয়ে মাটিতে ধপ করে পড়ে গেল। সে আবার ওই মেডিকেল রিপোর্টার চিঠি বুকে শক্ত করে চেপে ধরল এবং এক ছোট বাচ্চার মতো হাউ হাউ করে কাঁদতে লাগল। বাড়ির ওই নিস্তব্ধতায় তার সেই হৃদয় বিদারক কান্নার আওয়াজ গুমড়ে মরছিল। আব্বা, এ কি করলে তুমি? সমীর মাটিতে মাথা ঠুকে নিজের মনেই ফুলে ফুলে কাঁদছিল। আমার চিকিৎসার জন্য তুমি তোমার প্রাণ বাজি রাখলে। নিজের মাথার ওই ভয়ঙ্কর যন্ত্রণা তুমি কি করে সহ্য করেছ আব্বা? আমার একটা সামান্য কাশিতে যার প্রাণ উথাল পাথাল হতো, আমার সেই বাবা নিজে কিন্তু মৃত্যুর মুখে হাসি মুখে দাঁড়িয়ে রইল। আব্বা, তুমি নিজেকে মেরে আমাকে বাঁচিয়ে রাখলে গো, তুমি নিজেকে মেরে আমাকে বাঁচিয়ে রাখলে। নিজের ছেলের জন্য একজন বাবা হাসি মুখে মৃত্যুকে জড়িয়ে ধরেছিলেন। ঘণ্টার পর ঘণ্টা সমীর ওই পুরনো বাড়িতে প্রাণ ভরে কাঁদছিল। তার চোখ থেকে গড়িয়ে পড়া ওই গরম জলে আব্বার চিঠির ওপরের কিছু শব্দ একটু মুছে গিয়েছিল। কিন্তু এই অগাধ কান্নার পর একসময় সমীর শান্ত হল। তার মনের মধ্যে জমে থাকা সমস্ত আক্রোশ, সমস্ত অসহায়তা আর মৃত্যুর ভয় ওই চোখের জলের সঙ্গে চিরতরে ধুয়ে গিয়েছিল। সে চোখ মুছল। এখন তার চোখে অসহায় আর দুর্বল চোখের জল ছিল না, বরং ধিক ধিক করে জ্বলতে থাকা অঙ্গার ছিল। এক ভয়ঙ্কর জেদ আর কখনো না নেভার নতুন শক্তি তার রোমকূপে সঞ্চারিত হয়েছিল। সে সামনে পড়ে থাকা ওই নোটের বান্ডিলগুলোর দিকে তাকাল। সেগুলো শুধু কাগজের টুকরো ছিল না, বরং সেগুলো ছিল তার বাবার রক্ত। আব্বা নিজের জীবনের আহুতি দিয়ে তৈরি করা ওই সঞ্জীবনী ছিল। সমীর ওই রিপোর্ট, চিঠি আর সম্পত্তির কাগজপত্রগুলো খুব সযত্নে একটা ব্যাগে রাখল। না আব্বা, তোমার এই আত্মত্যাগ আমি এভাবে ব্যর্থ হতে দেব না। যে ভাই টাকার অহংকারে আমাকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করার জন্য রাস্তায় ছুঁড়ে ফেলেছিল, তার দম্ভকে আমি এই টাকা আর কাগজপত্রের জোরে মাটিতে মিশিয়ে দেব। কিন্তু তার আগে আমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আমাকে বাঁচাতে হবে এই জীবনটা, যা তুমি নিজের ছাই দিয়ে আমাকে দিয়েছ। সমীর বাড়ির চৌকাঠে মাথা ঠেকাল এবং এক অটল সিদ্ধান্ত নিল। সে আলমারিতে রাখা ওই নগদ টাকা আর আব্বার এই স্নেহের উষ্ণতা দেওয়া কম্বলটা একটা ব্যাগে ভরল। গায়ের জ্বর আর ক্যান্সারের যন্ত্রণার এখন আর তার কোনো ভ্রুক্ষেপই ছিল না। সে সোজা বাড়ি থেকে বেরিয়ে এলো এবং মুম্বাইয়ের রাস্তা ধরল। সে মুম্বাইয়ের একটি স্বনামধন্য এবং অত্যাধুনিক ক্যান্সার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হল। আবার জমানো টাকা এখন তার চিকিৎসার জন্য ব্যবহার হতে লাগল। ডাক্তাররা তার গুরুতর অবস্থা দেখে অবিলম্বে চিকিৎসা এবং কেমোথেরাপির ভয়ঙ্কর কড়া চক্র শুরু করলেন। এখান থেকে শুরু হল সমীরের মৃত্যুর সঙ্গে থাকা আসল আর রোমাঞ্চকর সংগ্রাম। কেমোথেরাপির সেই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়, এতটাই ভয়ঙ্কর ছিল। স্যালাইন দিয়ে যখন ওই জ্বালা করা কেমিক্যাল ভরা ওষুধ তার শিরা দিয়ে শরীরে ঢোকানো হতো, তখন সমীরের শরীর আক্ষরিক অর্থেই জ্বলে পুড়ে যেত। মনে হতো যেন কেউ শিরার মধ্যে ফুটন্ত তেল ঢেলে দিচ্ছে। এমনই প্রাণঘাতী যন্ত্রণা হতো। চিকিৎসার ওই ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার অবশিষ্ট চুলগুলোও ঝরে পড়ল। পেটে এক ফোঁটা খাবারও টিকত না। অনবরত বমি আর বমিভাবের কারণে তার হাড়গোড় পুরো কঙ্কালসার হয়ে গিয়েছিল। শরীরে সাধারণ উঠে বসার মতো শক্তিটুকুও অবশিষ্ট ছিল না। অনেকবার রাতের বেলায় হাড়ে হাড়ে এমন ভয়ঙ্কর যন্ত্রণা হতো যে সমীরের মনে হতো এবার বুঝি নিজের প্রাণ পাখির মতো উড়ে যাবে। কিন্তু যখনই ব্যথা অসহ্য হতো এবং সে পাগলের মতো হয়ে যেত, তখনই সমীরের আবার কথা মনে পড়ত। সে চোখ শক্ত করে বন্ধ করে নিত এবং আবার ওই নীল কালিতে লেখা চিঠিকা মনে করত। আমার বাবা
মাথার ওই প্রাণঘাতী টিউমার লুকোনোর জন্য রাতের বেলায় মুখে কম্বল গুজে যন্ত্রণা সহ্য করেছিলেন আর একটা শব্দও করেননি। তাহলে আমি এই ওষুধের কষ্ট কেন সহ্য করতে পারব না? এই একটাই চিন্তা যেন তার মধ্যে লক্ষ হাতির বল জুগিয়ে দিত। ব্যথায় যখন তার প্রাণ হাঁসফাঁস করত, তখন সে আবার সেই খসখসে কালো পুরনো কম্বলটা গায়ে শক্ত করে জড়িয়ে নিত। ওই কম্বলে সে আজও আবার উষ্ণ আলিঙ্গন অনুভব করত। সে ওই কম্বলটা জড়িয়ে ধরে চুপচাপ কেমোর ওই দহন সহ্য করত। হাসপাতালের ডাক্তার এবং নার্সরাও তার সেই প্রবল ইচ্ছাশক্তি আর সহ্যশক্তি দেখে অবাক হয়ে যেতেন। ক্যান্সারের মতো ভয়ঙ্কর রাক্ষস একজন বাবার আশীর্বাদের সামনে এবং এক ছেলের অমানসিক জেদের সামনে এখন ধীরে ধীরে হাঁটু গাড়ছিল। দিন, সপ্তাহ, মাস কেটে যাচ্ছিল। সমীরের শরীরে যদিও চিকিৎসার আর সূচের অসংখ্য আচড় পড়েছিল, কিন্তু তার আত্মা এখন টাইটানিয়ামের মতো অভেদ্য আর মজবুত হয়ে গিয়েছিল। আবার দেওয়া টাকার কারণে চিকিৎসায় কোনো খামতি হয়নি। তার ক্যান্সার সেলস এখন দ্রুত কমছিল এবং ভালো কোষগুলো পুনরায় তৈরি হচ্ছিল। মৃত্যুর মুখ থেকে সে আক্ষরিক অর্থেই পিছলে বেরিয়ে আসছিল। প্রায় ৮-৯ মাসের সেই ভীষণ আর টানা লড়াইয়ের পর একদিন এমন এলো যখন মুম্বাইয়ের এক বড় ডাক্তার সমীরের পিঠে প্রশংসার চাপড় মারলেন এবং হাসতে হাসতে বললেন, কংগ্রাচুলেশন সমীর, ইউ আর ক্যান্সার ফ্রি নাও। তুমি তোমার জেদ দিয়ে এই রোগকে পুরোপুরি হারিয়ে দিয়েছ। এই কথাগুলো শুনতেই সমীর শান্তভাবে চোখ বন্ধ করল এবং মনে মনে আবার পায়ে মাথা রাখল। তার মুখে এখন এক অসাধারণ তেজ আর নতুন আত্মবিশ্বাস ছিল। সে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল। গায়ে কিছুটা মাংস লেগেছিল এবং শরীর নতুন করে তৈরি হয়েছিল। এখন সময় এসেছিল করাডে ফিরে যাওয়ার। যে রাস্তা দিয়ে তাকে একটা কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই রাস্তা দিয়েই বাঘের মতো হেঁটে যাওয়ার, ওই স্বার্থপর ভাইয়ের টাকার দম্ভ চূর্ণ করার, আর আবার পরিশ্রমের সেই দেশমুখ হোলসেলার্সের গদি নিজের অধিকারে ফেরত পাওয়ার। ১ বছর ধরে চলা দীর্ঘ এবং কঠিন চিকিৎসার পর সমীর এখন পুরোপুরি সুস্থ আর তরতাজা হয়ে উঠেছিল। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সমীর এখন আর আগের মতো দুর্বল, অসহায় আর লাচার ছিল না। তার পড়ে যাওয়া চুল আবার ফিরে এসেছিল। মুখে এক নতুন চাকচিক্য আর চোখে এক অভেদ্য আত্মবিশ্বাস চমকাচ্ছিল। আবার আত্মত্যাগ তাকে শুধু একটা নতুন জীবনই দেয়নি, বরং জীবনের সঙ্গে লড়াই করার অগাধ শক্তিও দিয়েছিল। সে আবার সেই মিশমিশে কালো কম্বল, দোকানের আসল কাগজপত্র এবং ওই নীল কালির চিঠির খামটা একটা ব্যাগে সযত্নে রাখল এবং মুম্বাই থেকে করাডের দিকে ফেরার যাত্রা শুরু করল। ওদিকে করাডে কিন্তু কর্মের চাকা উল্টো ঘুরতে শুরু করেছিল। প্রকৃতির আর নিয়তির বিচার বড় কঠোর হয়, এটা সংগ্রাম এখন পদে পদে বুঝতে পারছিল। আবার পুণ্য আর সততার ওপর দেশমুখ হোলসেলার্সের যে শক্ত সাম্রাজ্য দাঁড়িয়েছিল, তা সংগ্রামের অতি লোভ আর অহংকারের কারণে আক্ষরিক অর্থেই উপড়ে পড়েছিল। সমীরকে বাড়ি থেকে তাড়ানোর পর সংগ্রামের মনে হয়েছিল যে এখন সে একাই এই সাম্রাজ্যের রাজা। কিন্তু টাকার লোভ মানুষের বুদ্ধি কিভাবে ভ্রষ্ট করে, সে তার এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। বেশি বেশি মুনাফা কামানোর লোভে সংগ্রাম দোকানের মালে ভেজাল মেশাতে শুরু করেছিল। ভালো মানের গুড়ের সঙ্গে সস্তা গুড় মেশানো, মশলার সঙ্গে আপোষ করা এবং পুরনো বংশানুক্রমিক খদ্দেরদের সঙ্গে উদ্ধত ব্যবহার করা, এটাই তার রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছিল। আবার আমলের সেই ধারে দেওয়া আর মানবিকতা এখন এখানে চলবে না, নগদ থাকলে তবেই মাল মিলবে, এমনটা সে ভরা বাজারে পুরনো ব্যবসায়ীদের শুনিয়ে দিত। এর ফলে আবার জোড়া মানুষ আর বাধা খদ্দেররা একে একে ভাঙতে শুরু করল। খদ্দেররা আসা বন্ধ করে দিল। দোকানের মাল পড়ে থেকে নষ্ট হতে লাগল এবং ব্যবসা পুরোপুরি থমকে গেল। বাজারের সুনাম আর ইজ্জত দুটোই শিকিয়ে উঠল। দোকানের আয় ডুবল, কিন্তু সংগ্রাম আর স্নেহার রাজকীয় শখ আর খরচ কিন্তু তেমনই ছিল। ওই চালবাজি টিকিয়ে রাখার জন্য সংগ্রাম বাজারের কিছু বেসরকারি সুদখোর আর ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিতে শুরু করল। ঋণের পাহাড় বাড়তে লাগল এবং বাড়ির শান্তি চিরকালের জন্য বিঘ্নিত হল। টাকার জন্য বাড়িতে রোজই ঝগড়া হতে শুরু করল। স্নেহার আসল স্বার্থপর চেহারা এখন সংগ্রামের সামনে আসতে শুরু করেছিল। কি পৌরুষ দেখালে তুমি! এত বড় বাপের গদি ছিল, সেটাও চালাতে পারলে না তুমি। বাড়িতে ছেলেদের স্কুলের ফি দেওয়ার টাকা নেই, আর তুমি নিজেকে হোলসেলের ব্যবসায়ী বলে দাবি করো। স্নেহার রোজ সকালে উঠেই তাকে খোঁটা দিয়ে পাগল করে দিত। বাড়িতে এখন প্রেম বা ভালোবাসার লেশ মাত্র অবশিষ্ট ছিল না।
যে টাকার জন্য তারা আপন ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল সেই টাকাই এখন তাদের অভিশাপ হয়ে ধ্বংস করছিল। সুদখোরদের তাগাদা বেড়ে গেল, লোকে বাড়িতে এসে গালিগালাজ করতে লাগল। ইজ্জত বাঁচাতে আর লোকের পাওনা মেটানোর জন্য শেষমেশ সংগ্রামকে তার কলিজার টুকরো মহা ধুমধামে দরজায় আনা সেই সাদা ধবধবে নতুন আনকোড়া মহিন্দ্রা এক্সইউভি গাড়ি অর্ধেক দামেরও কমে বেচতে হলো। যে গাড়ির বনেটের ওপর প্যাঁড়া বিলি করে সে সমীরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই গাড়ি চোখের সামনে চলে যেতে দেখে সংগ্রাম কান্নায় ভেঙে পড়ছিল। কিন্তু সময় পার হয়ে গিয়েছিল। গাড়ি বেচেও সুদখোরদের পুরো টাকা শোধ হল না। শেষ পর্যন্ত এক সুদখোর এবং ব্যাংক মিলে দোকানের উপর বাজেয়াপ্তির নোটিশ জারি করল। দোকানে সিল পড়বে, এই খবর পুরো করাডের বাজারে বাতাসের মতো ছড়িয়ে পড়ল। আবার নামে কালিমা লেপে দেওয়া হলো। একদিন সকালে সংগ্রাম দোকানে অত্যন্ত অসহায় অবস্থায় মাথায় হাত দিয়ে গদিতে বসেছিল। দোকানে না ছিল মাল, না ছিল কাজ। ঠিক সেই সময় এক পোস্টম্যান সেখানে এলো এবং সে একটি রেজিস্টার্ড চিঠি সংগ্রামের হাতে দিল। সংগ্রাম কাঁপা হাতে চিঠিটা খুলল। ওটা কোর্টের আইনি নোটিশ ছিল। নোটিশটা পড়া শুরু করতেই সংগ্রামের চোখ বড় বড় হয়ে গেল। তার পায়ের তলার মাটিই শুধু নয়, দোকানের মেঝেটাও যেন চৌচির হয়ে গেল। ওই নোটিশে অত্যন্ত স্পষ্ট শব্দে লেখা ছিল, রঘুনাথ রাও দেশমুখের উইল এবং অনুমোদিত গিফট ডিড অনুযায়ী দেশমুখ হোলসেলার্সের এই দোকানের সম্পূর্ণ মালিকানা এবং করাডের সমস্ত সম্পত্তি শ্রী সমীর রঘুনাথ রাও দেশমুখের নামে হস্তান্তর করা হল। অতএব শ্রী সংগ্রাম দেশমুখের এই দোকান বিক্রি করার, বন্ধক রাখার বা এর ওপর কোনো অধিকার দাবি করার আইনি অধিকার নেই। এই নোটিশ পড়ে সংগ্রামের এমন একটা ধাক্কা লাগল যে তার হাত থেকে ওই কাগজটা খসে নিচে পড়ে গেল। তার সারা শরীর ঘামে ভিজে গেল। আবার সব দোকান সমীরের নামে করেছে, আর আমাকে ঘুণাক্ষরেও টের পেতে দেয়নি। সে এখন বুঝতে পারল যে আবা, যাকে সে সোজা সাপটা আর বোকা ভাবত, তিনি নিজের মৃত্যুর আগেই নিজের বড় ছেলের স্বার্থ আর লোভকে এক ভয়ঙ্কর আইনি চাল দিয়ে মাত করে দিয়েছেন। আবা তাকে রাজার থেকে ফোঁকে শুধু নয়, পথের ভিখারি করে ছেড়ে দিয়েছেন। দোকানের ওপর বাজেয়াপ্ত আনা সুদখোররাও এখন কিছুই করতে পারবে না, কারণ সম্পত্তি আইনত সংগ্রামের ছিলই না। সে কেবল এক চাকরের মতো এখানে বসেছিল। সংগ্রাম নিজের ভারসাম্য সামলাতে পারছিল না। সে গদিতেই মাথা ঠেকিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। কর্মের ফল কি হয় তা সে আজ সুদে আসলে পাচ্ছিল। পরের দিন সকালের সময় কারারের বাজার রোজকার মতোই ভিড়ে ঠাসা ছিল। সংগ্রাম বিষণ্ণ মনে দোকানের বাইরে লাগানো দেশমুখ হোলসেলার্সের ওই পুরনো ধুলোমাখা সাইনবোর্ডের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। তার চোখে এখন হতাশা আর অনুশোচনার ছায়া ছিল। ঠিক সেই সময় দোকানের সামনে একটা রিকশা এসে থামল। তা থেকে এক যুবক নিচে নামল। তার গায়ে একটা পরিষ্কার কড়কড়ে ইস্ত্রি করা শার্ট ছিল। হাতের কবজিতে আবার সেই পুরনো ঘড়ি বাঁধা ছিল এবং তার কাঁধে একটা বড় ট্রাভেলিং ব্যাগ ছিল। তার পা ফেলা অত্যন্ত দৃঢ় এবং আত্মবিশ্বাসপূর্ণ ছিল। ওই যুবক দোকানের সিঁড়ি বেয়ে উপরে উঠল এবং সোজা সংগ্রামের সামনে এসে দাঁড়াল। সংগ্রাম ধীরে ধীরে মাথা উঁচু করে তাকাল এবং তার বুকের ধুকপুকানি থেমে গেল। ওটা কোনো বিভ্রম ছিল না, সত্যি ছিল। সামনে 1 বছর আগে রাস্তায় মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে ছুঁড়ে ফেলা সেই কঙ্কালসার অসহায় ছেলেটা দাঁড়িয়েছিল না। আজ তার সামনে দাঁড়িয়েছিল পুরোপুরি সুস্থ, মজবুত এবং আবার সংস্কারের জীবন্ত তেজ মুখে নিয়ে আসা দোকানের আসল এবং একমাত্র মালিক সমীর রঘুনাথ রাও দেশমুখ। সমীরের চোখে এখন কাঁদো কাঁদো ভাব ছিল না, বরং একটা ঝড়ের আগের শান্ত ভাব ছিল। সে সংগ্রামের চোখে চোখ মিলিয়ে তাকাল, আর কারারের সেই বাজারে আবার বাঘ আবারও একবার নিজের অধিকারের সাম্রাজ্যে পা রাখল। করাডের সেই ভিড়ে ঠাসা বাজারে দেশমুখ হোলসেলার্সের সিঁড়িতে দাঁড়িয়ে থাকা সমীর যেন কোনো ঝড়ের মতো শান্ত ছিল। সামনে 1 বছর আগে রাস্তায় মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে ছুঁড়ে ফেলা সেই কঙ্কালসার অসহায় ছেলেটা দাঁড়িয়েছিল না। সাক্ষাৎ মৃত্যুকে হারিয়ে এক নতুন তেজ আর আত্মবিশ্বাস নিয়ে এসে দাঁড়িয়েছিল। সমীরকে সামনে পুরোপুরি সুস্থ আর তরতাজা দাঁড়িয়ে থাকতে দেখে সংগ্রামের নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছিল না। যে ভাইকে সে টাকার অহংকারে আর নতুন গাড়ির দম্ভে ঠনগায় কাঁপতে কাঁপতে মরার জন্য রাস্তায় ছুঁড়ে ফেলেছিল, সে আজ তার সামনে এক মালিকের দাপট নিয়ে দাঁড়িয়েছিল। দোকানের ওই ভয়ঙ্কর নীরবতা, ফাঁকা তাকগুলো সংগ্রামের ভেতরের অপরাধবোধকে আরও বেশি অস্বস্তিকর করে তুলছিল। সংগ্রামের চোখ ভয়ে আর বিস্ময়ে সাদা হয়ে গেল। তার শরীরে কোনো জোর অবশিষ্ট ছিল না।
সে গদির চেয়ারের ওপর কোনো মতে দাঁড়াল। তার মনে হলো এখন সমীর রাগে তার গায়ের ওপর তেড়ে আসবে, গালিগালাজ করবে বা পুলিশে অভিযোগ করে তাকে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু সমীরের মুখে রাগ বা প্রতিশোধের লেশমাত্র ছিল না, সেখানে ছিল শুধু এক অথৈ সমুদ্রের মতো প্রশান্তি। সমীর ধীরে ধীরে হেঁটে গদির কাছে এলো। সে নিজের কাঁধের ট্র্যাভেলিং ব্যাগটা নিচে রাখল। দোকানের খালি বস্তাগুলোর দিকে এবং ধুলোমাখা দাড়িপাল্লার দিকে সে একবার চোখ বোলাল। আবার পরিশ্রমের এই মন্দির আজ তার আপন ভাই এক ভগ্ন দশায় এনে দাঁড় করিয়েছে। সমীর ব্যাগের চেন খুলল এবং তা থেকে একটা পুরনো ময়লা হয়ে যাওয়া কম্বল, দোকানের কাগজপত্র আর একটা নীল রঙের খাম বাইরে বের করল। দাদা, সমীরের গলা অত্যন্ত শান্ত এবং দৃঢ় ছিল। ওই একটা শব্দে সংগ্রামের বুক ধক করে উঠল। তুই যখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলিস, তখন আমার মনে হয়েছিল আমার সব শেষ হয়ে গেছে, কিন্তু আবা আমার জন্য একটা শেষ রাস্তা খোলা রেখেছিলেন। সমীর ওই নীল খামটা সংগ্রামের কাঁপা হাতে রাখল। পড়, আর এর সঙ্গে থাকা এই রিপোর্টটাও দেখ। সংগ্রাম ভয়ে ভয়ে ওই খামটা খুলল। ভেতরে আবার ওই হোলডেটে হয়ে যাওয়া ব্রেন টিউমারের রিপোর্ট ছিল, আর সঙ্গে আবার হাতের লেখায় সেই শেষ চিঠি। সংগ্রামের নজর ওই রিপোর্টের ওপর গেল। ব্রেন টিউমার, শেষ পর্যায়ে, অবিলম্বে অস্ত্রোপচারের প্রয়োজন। এই শব্দগুলো পড়তেই সংগ্রামের মাথায় যেন পিঁপড়ে কামড়াতে লাগল। তার হাত কাঁপতে লাগল। তারপর সে ওই চিঠিটা পড়তে শুরু করল। আমার ছেলের ক্যান্সার হয়েছে এবং আমার ব্রেন টিউমার, কিন্তু আমি আমার প্রাণ বাজি রেখেছি, কারণ আমি জানতাম যে সংগ্রাম তোর চিকিৎসার জন্য দোকান থেকে 1 টাকাও দেবে না। আমি নিজের মাথায় যন্ত্রণা সহ্য করেছি, নিজেকে মেরে ফেলেছি, যাতে এই টাকা তোর চিকিৎসার জন্য বাঁচতে পারে। চিঠির ওই লাইনগুলো পড়ার সময় সংগ্রামের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। তার মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন সে সাতারার হাসপাতালে আবাকে নির্দয়ভাবে শুনিয়েছিল যে আমরা এর ক্যান্সারের পেছনে টাকা পড়াব না, ও আমাদের ওপর বোঝা। সে আজ উপলব্ধি করল যে তার ওই একটা নিষ্ঠুর বাক্যই তার বাবার মৃত্যু সনদে সই করে দিয়েছিল। নিজের ছেলেকে বাঁচানোর জন্য একজন বাবা হাসি মুখে মৃত্যুকে আপন করে নিয়েছিলেন, আর যে বাবার পাপ আমি ধোব না বলে যে উদ্ধতপনা সে দেখিয়েছিল, সেই বাবাই এই দোকান, এই বৈভব তৈরি করার জন্য নিজের রক্ত জল করেছিলেন। আবা, সংগ্রামের গলা থেকে এক অত্যন্ত করুণ আর বুক চিরে দেওয়া আর্তনাদ বেরিয়ে এলো। তার ভেতরের ওই টাকার দম্ভ, ওই অহংকার, ওই বড়লোকি মানসিকতার মিথ্যে মুখোশ 1 সেকেন্ডে ছিন্ন ভিন্ন হয়ে গেল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ওখানেই দোকানের মেঝেতে ধপ করে বসে পড়ল। কাঁদতে কাঁদতে সে হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো এবং সমীরের 2 পা শক্ত করে ধরে ফেলল। সমীর, আমাকে মাফ করে দে রে বাবা, আমি টাকায় অন্ধ হয়ে গিয়েছিলাম। স্নেহার কথায় কান দিয়ে আমি রক্তের সম্পর্ক ভুলে গিয়েছিলাম। আমার চোখের উপর টাকার এমন পট্টি বাঁধা পড়েছিল যে আমি আবার রোগ দেখতে পাইনি, তোর ছটপটানি দেখতে পাইনি। আমি শয়তান হয়ে গিয়েছিলাম রে সমীর। আমাকে শাস্তি দে, তোর যা খুশি শাস্তি দে, কিন্তু আমাকে ছেড়ে যাস না। আবা আমার জন্য প্রাণ দিলেন, আর আমি তাকেই চিনতে পারলাম না। সংগ্রাম এক ছোট বাচ্চার মতো হাউ হাউ করে ডুকরে ডুকরে কাঁদছিল। তার চোখের জল সমীরের পায়ের উপর পড়ছিল। সমীরের চোখের কোণও ভিজে এলো। সে নিচে ঝুঁকে সংগ্রামের কাঁধ ধরে তাকে দাঁড় করাল, তাকে নিজের কাছে টেনে নিল। রাগ দিয়ে নয়, বরং এক অভাবনীয় বোঝাপড়া দিয়ে সে সংগ্রামের পিঠে হাত বুলিয়ে দিল। রক্তের সম্পর্ক টাকা দিয়ে মাপা যায় না দাদা। সমীর অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, টাকার দম্ভ কিছুদিনের হয়, কিন্তু সম্পর্ক সারা জীবনের হয়। আবা নিজের জীবন দিয়ে আমাকে শুধু বাঁচিয়েই রাখেননি দাদা, বরং মানুষ হিসেবে কিভাবে বাঁচতে হয়, মানবিকতা কিভাবে টিকিয়ে রাখতে হয়, সেটাও শিখিয়েছেন। যদি আমি আজ তোর ওপর শোধ তুলি, তোকে বাড়ি থেকে বের করে দিই, তাহলে তোর আর আমার মধ্যে কি তফাৎ রইল? আবার আত্মা কি তাতে শান্তি পাবে? আবা এই দোকান আমাদের জোড়ার জন্য তৈরি করেছিলেন, ভাঙার জন্য নয়। সমীরের এই কথাগুলো শুনে সংগ্রামের নিজের প্রতি লজ্জা হতে লাগল। সে শুধু মাথা নিচু করে কাঁদছিল। আমি তোকে ক্ষমা করে দিয়েছি দাদা। আবার সংস্কারের শপথ নিয়ে বলছি, আমি তোকে ক্ষমা করেছি। সমীর সংগ্রামের চোখ মুছিয়ে দিল। কিন্তু এরপর থেকে এই দোকানের, এই দেশমুখ হোলসেলার্সের রাশ আমার হাতে থাকবে। এখান থেকে আর কোনো কালোবাজারি হবে না, কারো সঙ্গে প্রতারণা হবে না।
আবার যে সততা ছিল সেটাই এখানকার নিয়ম হবে। সংগ্রাম 2 হাত জোড় করে সম্মতিসূচক মাথা নাড়াল। তার মনের উপর থেকে এক বড় বোঝা আজ নেমে গিয়েছিল। সে নিজে থেকেই দোকানের গদির চাবি বের করে সমীরের হাতে রাখল। সেই দিন থেকে করাড়ের বাজারে দেশমুখ হোলসেলার্সের এক নতুন পর্ব শুরু হয়েছিল। সমীর অত্যন্ত পরিশ্রমে আর সততার সঙ্গে দোকানের ভার নিজের হাতে নিল। পুরনো খদ্দেররা, যারা সংগ্রামের উদ্ধত আচরণের কারণে দূরে সরে গিয়েছিল, তারা সমীরের মিষ্টি কথায় আর স্বচ্ছ লেনদেনের কারণে আবার দোকানের দিকে ফিরে এলো। স্নেহা তার ভুল বুঝতে পেরেছিল। দারিদ্র্যের আর অপমানের আঁচ লাগায় তার চোখ খুলে গিয়েছিল এবং তার স্বভাবও বদলে গিয়েছিল। বাড়িতে আবার শান্তি ফিরে এলো। সংগ্রাম এখন দোকানে সমীরের অধীনে একজন সাধারণ কর্মচারীর মতো কিন্তু অত্যন্ত সততার সঙ্গে খাটতে লাগল। সমীর ব্যাংক আর সুদখোরদের সমস্ত ঋণ মিটিয়ে দোকানকে বাজেয়াপ্তির হাত থেকে চিরকালের জন্যে মুক্ত করল। 2 বছর কেটে গেল। দেশমুখ হোলসেলার্স এখন সাতারার সবচেয়ে বড় এবং নামকরা ব্যবসাগুলোর মধ্যে একটি হয়ে উঠেছিল। টাকা বা বৈভবের কোনো অভাব ছিল না, কিন্তু সমীর ভুলে যায়নি আবার সেই ত্যাগ আর নিজের ভোগ করা ক্যান্সারের সেই প্রাণঘাতী যন্ত্রণা। এক শুভ দিনে করাডে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হাজার হাজার মানুষের ভিড় জমেছিল। মঞ্চে সমীর দাঁড়িয়েছিল, তার গায়ে সাদা ফতুয়া ছিল এবং কাঁধে আবার সেই পুরনো কালো কম্বলটা অহংকারের সঙ্গে ঝুলছিল। সে মাইক হাতে নিল। আমার জীবনে এমন একটা সময় এসেছিল যখন মৃত্যু আমার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল এবং চিকিৎসার জন্য আমার কাছে একটা টাকাও ছিল না। কিন্তু একজন বাবা নিজের জীবন দিয়ে আমাকে জীবনদান দিয়েছিলেন। আজ আমি যা কিছু তা শুধু এবং শুধুমাত্র আমার আবার জন্য। ক্যান্সারের মতো রোগে যখন টাকা শেষ হয়ে যায় তখন মানুষ আগেই মরে যায়। আমার আবা আমাকে বাঁচিয়েছেন। কিন্তু সমাজে এমন হাজারো স্বামীর আছে যাদের বাবারা তাদের জন্য এত টাকা জোগাড় করতে পারেন না। তাদের জন্য আমি আজ একটা ঘোষণা করছি। স্বামীর একটা বড় ফলক উন্মোচন করল। তার ওপর বড় অক্ষরে লেখা ছিল, রঘুনাথ রাও দেশমুখ ক্যান্সার রিলিফ ট্রাস্ট। আজ থেকে এই ট্রাস্টের মাধ্যমে কোনো গরিব ক্যান্সার রোগীর চিকিৎসা টাকার অভাবে বন্ধ হবে না। দেশমুখ হোলসেলার্সের লাভের 50% অংশ চিরস্থায়ীভাবে এই ট্রাস্টে যাবে। হাততালির আওয়াজে পুরো চত্বর ফেটে পড়ল। মঞ্চের এক কোণে দাঁড়িয়ে থাকা সংগ্রাম চোখ মুছতে মুছতে গর্বের সঙ্গে নিজের ছোট ভাইয়ের দিকে তাকিয়েছিল। স্বামীর আকাশের দিকে তাকাল। তার চোখে জল ছলছল করছিল, কিন্তু মুখে এক অসীম তৃপ্তি ছিল। সে উপলব্ধি করতে পারল যে আবার ওই কম্বলটা শুধু ঠান্ডা থেকে বাঁচার কোনো বস্তু ছিল না, বরং সেটা ছিল মমতা, সংস্কার আর অগাধ ত্যাগের এমন এক ছায়া যার নিচে এখন হাজার হাজার গরিব মানুষ ভরসা পাবে। একজন বাবার আত্মত্যাগ ব্যর্থ হয়নি, তা এখন শত শত পরিবারে আশার এক নতুন আলো হিসেবে বেঁচে থাকবে। ধন্যবাদ।